তাহলে আমরা তোমার জিওলজির একটা চ্যাপ্টার পড়ছি, বুটানের একটা চ্যাপ্টার অলরেডি পড়ছি। আজকে আমরা নতুন চ্যাপ্টার পড়ব, যেটা কি কোষ ও কোষের গঠন। কোষ ও কোষের গঠন, লেকচার 1, আর টোটাল লেকচার হচ্ছে আজকে 7। দাও এলে তোমার কোষ ও কোষের গঠন। ফার্স্ট অফ অল আসলে কোষ জিনিসটা আসলো কোথা থেকে, ওইটা আগে আমাদের জানা উচিত যে কোষ জিনিসটা আসলে আসলো কোথা থেকে। তোমার একজন বিজ্ঞানী আছেন রবার্ট হুক। তিনি কি করছেন, তিনি এই আমার ভয়েস তো শুনতে পাচ্ছ নাকি? জি ভাইয়া। আচ্ছা, রবার্ট হুক হচ্ছে তোমার এই যে তোমার কাঠের ছিপি আছে, ওই ছিপির মধ্যে তিনি ছোটো ছোটো প্রকোষ্ঠ দেখতে পান। যে আগে তোমার বোতলের ছিপিগুলা কাঠের ছিল না, এই যে কাঠের ছিপিগুলা ছিল, এইগুলোর মধ্যে তিনি ছোটো ছোটো প্রকোষ্ঠ দেখতে পান। অণুবীক্ষণ যন্ত্রে কি দেখতে পান? ছোটো ছোটো প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠকে বলা হয় সেল। আসলে সেল মানে হচ্ছিল প্রকোষ্ঠ। তাইলে তিনি এই লেটিন শব্দ আছে সেলুলা মানে হচ্ছিল প্রকোষ্ঠ। এই যে তোমার হচ্ছিল এই জেলখানায় বলে না, ওরে এই সেলটার মধ্যে রাখ, ওরে ওই সেলে রাখ, বলে শুনছ? মানে জেলখানার ছবিতে দেখছো কখনো বলতে যে এরে এই সেলে রাখবি, ওরে ওই সেলে রাখবি। এই সেল হচ্ছিল প্রকোষ্ঠ, ঠিক আছে? তাইলে এই রবার্ট হুক তিনি প্রথমে এটা দেখেন, তিনি কি করেন, তিনি একটা গ্রন্থ লিখেন, তার একটা বই আছে, নাম হচ্ছিল মাইক্রোগ্রাফিয়া। এই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে তিনি এই সেল শব্দটা প্রথম ব্যবহার করেন। তাইলে তোমরা আমাকে বলো যে সেল শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছেন কে? রবার্ট হুক। তাইলে তোমার কোষবিদ্যার জনক কে? ইয়েস, তাইলে কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। বুঝছো কেন? কারণ তিনি ফার্স্টে এটা নিয়ে আলোচনা করছেন। আচ্ছা, তাহলে আমরা আগে বুঝলাম যে আসলে কোষটা কি। এখন আমরা কোষের সংজ্ঞা জানবো। আচ্ছা, তোমরা আমাকে বলো যে কোষের সংজ্ঞা তোমরা পইরা আসছো, বলো তো কি একটা পইরা আসছিলা কোষের সংজ্ঞাটা মনে আছে? কার সংজ্ঞা কে প্রদান করছিল তোমরা যে সংজ্ঞাটা পড়ছিলা? লুই এবং সিকেবিজ না? লুই ও সিকেবিজের মতে, এই মনে আছে 19-এ যে পড়ে আসছিলা কোষের সংজ্ঞাটা লুই ও সিকেবিজের মতে? আচ্ছা, হ্যাঁ, এটা কি ছিল? যে এটা তোমার জীবজ ক্রিয়াকলাপের একক, যা কি দ্বারা তোমার পরিবেষ্টিত থাকে? একটা অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, এবং কি সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজনন করতে পারে বা প্রজননে সক্ষম। তাইলে লুই সিকেবিজের মতে যেটা ছিল, এটা আমাদের নতুন করে শেখার কিছু নাই, এটা আমরা জানি। লুই সিকেবিজের মতে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। তাইলে এনে আমরা কয়টা জিনিস মনে রাখবো? এনে নর্মালি তুমি 3টা জিনিস মনে রাখবা। কি কি 3টা জিনিস দেখো? একে তুমি মনে রাখবা যে জৈবিক ক্রিয়াকলাপের একক, তারপর ছিল অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এবং সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। তাহলে এই 3টা জিনিস মনে রাখলেই তুমি কোষের সংজ্ঞা দিতে পারতেছো। যেহেতু তোমরা এটা আগের থেকেই জানো, তো আমি নতুন করে তোমাদেরকে কোনো কিছু শিখাইলাম না। এখন তোমার বইয়ে আরও কিছু সংজ্ঞা আছে। তোমার পরীক্ষায় যদি আসে কোষের সংজ্ঞা দাও বা কোষ কি, তখন তুমি কোন সংজ্ঞাটা দিবা? এই সংজ্ঞাটা দিবা, ঠিক আছে? যদি মনে না থাকে তখন তুমি অন্য কিছু দিতে পারো, কিন্তু মনে থাকলে তুমি এই সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবা। এখন এইটা ছাড়াও তোমার বইয়ে অনেকগুলা সংজ্ঞা আছে। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে তোমার যে এই বাকি সংজ্ঞাগুলোও কি মুখস্থ করা লাগবে কি না? টোটাল 4টা সংজ্ঞা আছে 4জন বিজ্ঞানীর মতে। কয়টা সংজ্ঞা? 4টা। এখন 4টা কি মুখস্থ করা লাগবে? বলো, তোমাদের কি মনে হয় লাগবে?
এই আমার বয়স শুনতেছো না? মাঝে মাঝে তো এমসিকিউ হয়। হ্যাঁ এমসিকিউ আসে, তাহলে তোমার জানা লাগবে। আসলে তোমার বাকিগুলা কি জানা লাগবে, তোমার এমসিকিউ কি করবে, সংজ্ঞাটা দিবে, দিয়ে বলবে এই সংজ্ঞাটি নিচের কোন বিজ্ঞানী প্রদান করেন, তখন তোমার বিজ্ঞানীর নামটা জানা লাগবে। সো ওই সংজ্ঞাগুলো ছোট ছোট সংজ্ঞা, এইগুলো এমসিকিউ আসে, তাই তোমাকে বলবে কি এই সংজ্ঞাটা কে কোন বিজ্ঞানী প্রদান করছে, তাহলে তোমার এটাও জানা লাগবে। এখন এটা তুমি কিভাবে মনে রাখবা, এটা তোমার টেকনিক্যালি মনে রাখা লাগবে। দেখো তোমার যদি এইরকমভাবে বলে যে তোমার জীবের গঠনগত মৌলিক একক, গঠনগত মৌলিক একক, আচ্ছা, তারপরে যদি তোমার এরকম বলে যে গঠনগত এবং কার্যগত, গঠনগত ও কার্যগত একক, ও কার্যগত একক, তাহলে এনে কয়টা ওয়ার্ড ইউজ করলাম আমরা? প্রথমে হচ্ছিল একটা গঠনগত শুধু, পরে আমরা কয়টা ওয়ার্ড ইউজ করছি? গঠনগত এবং কার্যগত, ঠিক আছে? তাইলে তোমার মানে মৌলিক জিনিস, তুমি মৌলিক জিনিস কী দ্বারা আটকাইবা? ব্র্যাকেট দ্বারা আটকায় রাখবা। তাহলে মৌলিক যেটা আছে এইটা প্রদান করছেন কে? ব্র্যাকেট। কে প্রদান করছেন? ব্র্যাকেট। এবং যদি তোমার দুইটা এককের কথা বলে, মনে রাখবা একটা একক বললে তোমার ব্র্যাকেট, আর যদি দুইটা এককের কথা বলে তাইলে হচ্ছে রবার্টিস। রবার্টিস, বুঝছো কীভাবে মনে রাখবা? যদি দুইটা এককের কথা বলে রবার্টিস, একটা এককের কথা বললে কে? ব্র্যাকেট। ক্লিয়ার? এই বুঝছো? জি ভাইয়া। এখন যদি তিনটা এককের কথা বলে তাইলে কি হবে? দাও তিনটা একক কি কি? জৈবিক গঠন ও কাজের একক, ও কাজের একক, ঠিক আছে? জৈবিক গঠন না, তিনটা একক না, জৈবিক গঠন এবং কাজের একক যা নিজের নিয়ন্ত্রণ ও প্রজননে সক্ষম। দেখো তাহলে একটা তো আমরা জানি যেটা 9, 10-এ পড়ে আসছে, লুই ও সি কেবিজ, আর ওই দুইটা আমরা টেকনিক্যালি মনে রাখতে পারতেছি। তাইলে তোমার যদি এই সংজ্ঞাটা আসে এবং এই চারটা বিজ্ঞানীর নাম থাকে, বাকি তিনটাও তুমি জানো, এখন 4 নাম্বার যে অপশানটা থাকবে তুমি ওইটাই দাগাই দিয়ে আসবা। তাইলে কি এটা মুখস্থ করা লাগবে? না, তুমি এটা মুখস্থ করার দরকার নাই, এটা হচ্ছে হিকম্যান। তাহলে তুমি মনে রাখবা একটা একক থাকলে ব্র্যাকেট, দুইটা একক থাকলে রবার্টিস, এবং আর ওই সংজ্ঞাটা তুমি জানো আগে থেকেই, এবং এই তিনটার বাইরে যেটা আছে ওইটা কে প্রদান করছেন? হিকম্যান। ক্লিয়ার? মিম বুঝছো? বুঝছি। আচ্ছা, কঠিন লাগলো নাকি জিনিসটা? না। আচ্ছা, এখন আমরা কয়েকটা বিজ্ঞানীর নাম মুখস্থ করব। এই বিজ্ঞানীর নাম মুখস্থ করা খুব সহজ না? পারবা না এমনিতে? আমি লেখা দিলে ডাইরেক্ট আমি পারতাম না। পারতা না? আচ্ছা তাহলে আমি টেকনিক্যালি লেখা দিই। দেখো তুমি একটা লাইন মনে রাখবা, যেই লাইনটা আমাকে আমার সৈয়দ নজরুল কলেজে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে 2টা এমসিকিউ বাঁচাইছিল আমাকে, এই লাইনটা আমার আগে থেকে বানানো ছিল বলে। দেখো, প্রাণী দই ছাড়া পাঁপড় খায়, ঠিক আছে? তাহলে প্রাণী কী ছাড়া পাঁপড় খায়? দই ছাড়া পাঁপড় খায়। এটা মানে কি? দেখো, ব্রাতে হচ্ছিল ব্রাউনি। তাহলে রবার্ট ব্রাউনি কি করছেন? তিনি নিউক্লিয়াসের নামকরণ করছেন বা নিউক্লিয়াস আবিষ্কার করছেন। তাহলে তোমার পরীক্ষায় যদি আসে নিউক্লিয়াস আবিষ্কার করছেন কে? বলো। এ দেখো কথা বলে না, বলো। ব্রাউনি। এই আছে ক্লাস কি তোমাদের কাছে কঠিন লাগতেছে? না। তাহলে কথা বলো না কেন? নাকি মুড অফ তোমাদের? আজকে কি এমন কিছু ঘটছে মুড অফ হওয়ার মতো? না তো, আমি দেখি না। ময়মনসিংহ ঘটতে পারে, আমাদের সারা বাংলাদেশে ঘটে নাই। গতকালকে তো সাফ আন্ডার-19 জিতলো বাংলাদেশ, খুশির খবর। আচ্ছা দেখো, তাইলে তোমার ব্রাউনি কি আবিষ্কার করছেন? নিউক্লিয়াস। এবং ডোজারলিন কি আবিষ্কার করছেন? সার্কুট। এবং তোমার হচ্ছিল পাতে মনে রাখবা পার্কিনেজ, পার্কিনেজ, ঠিক আছে? আরেকটা পাতে মনে রাখবা প্রোটোপ্লাজম। আচ্ছা তোমাদের মনে এখন একটা প্রশ্ন আসছে না যে ভাই সার্কুট জিনিসটা কি? এটার কথা কোনোদিন শুনছ? এই তোমরা কি সার্কুট কি জানো? জানলে আমি বলবো না। তাহলে বলো আমাকে, জানি না। তাহলে তোমার এই সার্কুট জিনিসটা হচ্ছে প্রোটোপ্লাজম।
প্রোটোপ্লাজমের আদি নাম কি? সার্কুট। প্রোটোপ্লাজমকে আগে কি বলা হয়তো? প্রথমে সার্কুট বলা হয়তো, পরবর্তীতে এই পার্কিনেজকে প্রোটোপ্লাজম নামকরণ করছে। বুঝছো? আচ্ছা, এদেরও ক্লিয়ার? এই তোমরা কি ঘুমায় ঘুমায় ক্লাস করো নাকি? কোনো রেসপন্স নাই আজকে। বুঝছি। হ্যাঁ, রেসপন্স করবা। আর নদীর কি হইল? এই নদী ক্লাসে নাই? জি ভাইয়া। রেসপন্স করো। আচ্ছা দাও, এন্ডোসিম্বায়োসিসটা আমরা পরবর্তীতে পড়বো। এটা কেন লেখা দিলাম? কারণ তোমরা যখন বইটা উল্টাবা, যখন দেখবা এন্ডোসিম্বায়োসিস আছে কিন্তু বাই পড়ার নাই, চইলা গেছেন স্কিপ করে, তখন তোমরা আমাকে মনে মনে বকবা। এজন্য বইলা দিলাম এটা একটু পরে পড়াবো, মানে সেই তোমার 3-4 ক্লাসে এটা বিস্তারিত পড়াবো। সো আগেই আমি পড়াচ্ছি, মানে পড়ায় সময় নষ্ট করে লাভ নাই, এনে বুঝবা না, সামনে আরও বুঝবা। আচ্ছা, এখন তাইলে তোমাদের মানে এখন একটা জিনিস দাও, সাইটোলজি। আসলে সাইটোলজি জিনিসটা কি? সাইটোলজি হচ্ছে জীববিজ্ঞানের একটা শাখা, যেই শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয়। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? সাইটোলজি। ইয়েস। তাহলে জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, তাকে সাইটোলজি বা কোষবিদ্যা বলে, বা কি বলে? কোষবিদ্যা বলে। এই বলো, সাইটোলজির জনক কে? রবার্ট হুক। ইয়েস, রবার্ট হুক। এখন এটা হচ্ছিল তোমার এটা হচ্ছিল কোষবিদ্যার জনক। এখন তোমাকে যদি আমি এইভাবে বলি যে আধুনিক কোষবিদ্যার জনক কে? আধুনিক কোষবিদ্যার জনক, তাইলে সিনারিও পাল্টে যাবে, তখন হবে কার্ল পি সোয়ানসন। কি? কার্ল পি সোয়ানসন। ওকে, তাহলে আধুনিক কোষবিদ্যার জনক কে? কার্ল পি সোয়ানসন। ইয়েস। আর হচ্ছিল শুধু কোষবিদ্যার জনক কে? রবার্ট হুক। ইয়েস। এখন হচ্ছিল কোষতত্ত্ব। এই কোষতত্ত্ব মানে হচ্ছিল সেল থিওরি। এখন এই সেল থিওরি কে প্রদান করছেন? এই সেল থিওরি প্রদান করছেন একজন তুমি 3টা নাম মনে রাখবা। একটা ছিল এসএসবি। কি? এসএসবি। এসএসবি মানে কি? এসতে হচ্ছিল স্লেইডেন, তারপরে এসতে হচ্ছিল স্লেইডেন, সোয়ান এবং বার্চু। তাহলে তুমি এসএসবি প্রদান কোষতত্ত্ব প্রদান করছেন কে? এসএসবি, স্লেইডেন, সোয়ানসন, বার্চু। স্লেইডেন, সোয়ান, বার্চু, এসএসবি। তুমি মনে রাখবা কোষতত্ত্ব প্রদান করছেন 3জন বিজ্ঞানী, স্লেইডেন, সোয়ান, বার্চু। এই 3জন বিজ্ঞানী প্রদান করছেন কি? কোষতত্ত্ব। এখন কথা হচ্ছে ভাই, কোষতত্ত্ব জিনিসটা আসলে কি? আপনি তো বইলা দিলেন যে কোষতত্ত্ব এই 3জন বিজ্ঞানী আবিষ্কার করছে, কিন্তু কোষতত্ত্ব মানেই তো জানি না। দেখো, কোষতত্ত্ব হচ্ছিল কোষ সম্পর্কে তারা একটা থিওরি প্রদান করছে। আসলে থিওরিটা কি? তোমাকে আমি 4টা স্টেপ লিখে দিব। এই 4টা স্টেপ হচ্ছিল কোষতত্ত্বের থিওরি। দেখো কী কী। তারা কোষকে বিভিন্ন জিনিসের একক হিসাবে উপস্থাপন করছেন। ফার্স্টেই বলছেন কোষ হলো জীবন্ত সত্তার, মানে তুমি জীবন্ত কোনো কিছু যদি দেখো ওইটার মধ্যেই কোষ আছে। তাহলে জীবন্ত সত্তার কি? গাঠনিক, শারীরবৃত্তীয় ও কি সাংগঠনিক একক। তাহলে কোষ কি? কোষ হচ্ছে জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। ওকে, তারপরে দেখো, কোষ হলো জীবনের মৌলিক একক। জীবনের কেমন একক? মৌলিক একক। দেখো, বিভিন্ন একক হিসেবে আমরা উপস্থাপন করতেছি। আবার কোষ হইল বংশগতির একক। কয়টা গেল? 3টা। তারপর ছিল 4 নাম্বারে হচ্ছে তোমার এইটার থেকে, মানে একটা কোষ যত ধরনের জীব আছে সব জীবেই কি? কোষ দ্বারা গঠিত। তাহলে সর্বপ্রকার জীবেই কোষ দ্বারা গঠিত। এই বুঝছো এতটুক?
কোষতত্ত্ব জিনিসটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। এখন দেখো একটা ছিল বিপাক। দেখো বিপাক জিনিসটা কি? বিপাক জিনিসটা হচ্ছিল কোষের মধ্যে যে বিক্রিয়াগুলা ঘটতেছে ওইগুলাকে বিপাক বলে। তাহলে বিপাক কি? বিপাক হচ্ছিল কোষে সংগঠিত বিক্রিয়া যা উদ্ভিদ ও প্রাণীর দেহকে কর্মক্ষম রাখে। ঠিক আছে, তাকে বিপাক বলে। এই এতটুকু বুঝছো? বিপাক জিনিসটা আসলে কি? আমাদের হচ্ছিল প্রত্যেকটা কোষেই কি অনেকগুলা তোমার হচ্ছে বিক্রিয়া ঘটে না? মানে কোষে তো তোমার মানে ব্যাপক বিক্রিয়া ঘটে, প্রায় হাজার হাজার বিক্রিয়া ঘটতেছে। এই হাজার হাজার যে বিক্রিয়া ঘটতেছে এই বিষয়টাকে আমরা কি বলি? বিপাক। বুঝছো? বুঝছি। এখন হচ্ছিল কোষের প্রকারভেদ। হ্যাঁ, কোষের প্রকারভেদ তোমরা অলরেডি জানো, আমি তোমাদের এখন জিজ্ঞাসা করব। আচ্ছা তোমরা বলো তো যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার? 2 প্রকার। কি কি? আদি কোষ হ্যাঁ, আর আরটা জৈব কোষ। প্রকৃত কোষ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আদি আদি কোষ আর প্রকৃত কোষ। ঠিক আছে, তাহলে তোমার আদি কোষ 1 নম্বরে কি? আদি কোষ। আচ্ছা আদি কোষকে তোমার বলা হয় প্রাককেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিক কোষ, ঠিক আছে, বা প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল। এবং আরেকটা হচ্ছিল প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। বা কি? ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল। আচ্ছা দেখো এখন আমরা কোনটা আদি কোষ কোনটা প্রকৃত কোষ কিভাবে ডিফাইন করব? তোমরা কি জানো আদি কোষে কোনো কোষীয় অঙ্গাণুই নাই? কোনো কোষীয় অঙ্গাণু নাই। তাহলে আছে কি? কোনো কোষীয় অঙ্গাণু নেই, শুধুমাত্র রাইবোজোম আছে। কি আছে? রাইবোজোম। ঠিক আছে, এখন কথা হচ্ছিল শুধুমাত্র রাইবোজোম আছে। এখন রাইবোজোমটা কীরকম? রাইবোজোম আসলে 2 প্রকার, একটা ছিল 70S আর একটা ছিল 80S। কারণ তোমরা জিনিসটা বুঝতেছো না যে ভাই 70S কি 80S কি, এটা আমরা সামনে গিয়ে পড়বো, সো টেনশন নেওয়ার কিছু নাই। তাহলে রাইবোজোমটা আদি কোষের ক্ষেত্রে থাকে 70S, আর প্রকৃত কোষের সকল কোষীয় অঙ্গাণু থাকে, এবং রাইবোজোমটা থাকে 80S। আর রাইবোজোম কীরকম বলো? 80S। এতটুকু বুঝছো? এতটুকুর মধ্যে কোনো প্রবলেম থাকার কথা না, কারণ এগুলো আমরা পড়ে আসছি অলরেডি। আমরা জানি আদি কোষ কী, প্রকৃত কোষ কী, এগুলো পড়ছি। এর এক্সাম্পল কি আদি কোষের? তো আদি কোষের এক্সাম্পল হচ্ছে তোমার মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া। এই এই অধ্যায় পড়ে ফেলছো না অলরেডি? মাইটোকন্ড্রিয়া পর্যন্ত পড়ছি। ও আচ্ছা, কয় ক্লাসে পড়ছো মাইটোকন্ড্রিয়া পর্যন্ত? আমি তো পড়ে গেছি সব কয়টা হয়েছে, মানে কয়টা ক্লাস গেছে প্রায়? 7টা ক্লাসে মাইটোকন্ড্রিয়া গেছে নাকি? মনে হয়। আর আমি 7টা ক্লাসে এই অধ্যায় শেষ করব। দেখো অনেক বাইরের থেকে আমি বেশি পড়াই না কম পড়াই, দেখবা ভাই সব টপিক টাচও করছে না। শুরু থেকে দেখো ভাই আমি যতগুলো সবগুলো টাচ করে আসলাম, ভাই সবগুলো পড়াইছে না। দেখো তুমি মিলায়া, ঠিক আছে? আপনি তো সবই হ্যাঁ, আমি তোমার আসলে মোটামুটি ক্লাসও কম লাগে কিন্তু পড়াই বেশি। এটা কেউ বলতে মানে আমার হচ্ছে স্পেশালিটি এইটাই, বুঝছো? আমি আসলে এত ভালো টিচারও না, অত মানে বড় মানের, কিন্তু হচ্ছিল স্পেশালিটি হচ্ছিল আমি কোনো টপিক বাদ দিই না। এটা হচ্ছিল আমি নিজেও কোনো টপিক বাদ দিই নাই, পড়ার সময় নিজে স্টুডেন্টকেও বাদ দিই, এটা আমি চাই না। ঠিক আছে, দেখো তাহলে ছিল এক্সাম্পল। এখন তোমাদের একটা জিনিস বলি, ওয়েড মানে কি জানো? ওয়েড, এই ওয়েড মানে, এই ওয়েড মানে হচ্ছিল মতো। কি মতো? বুঝছো? এখন যদি বলি যে ধরো অনিক ভাই সৌরভের মতো পড়ান, সৌরভ ভাইয়ের মতো পড়ান, তাহলে অনিক ভাইকে কি বলতে পারো? সৌরভ ওয়েড। ধরো তুমি বললা অনিক ভাই সৌরভ ভাইয়ের মতো পড়ান, ঠিক আছে, তাহলে তুমি এই যে সৌরভ আছে, এই সৌরভ ভাইয়ের মতো পড়ান, তাহলে তুমি অনিক ভাইরে কি বলতে পারো? সৌরভ ওয়েড। সৌরভ ওয়েড নাকি বলতে পারো না?
কথাটা বুঝছো? এখন দাও এই যে আদি কোষে কি নিউক্লিয়াস আছে? নিউক্লিয়াস আছে। নাই, আদি কোষে নিউক্লিয়াস নাই, সুগঠিত না নিউক্লিয়াস, ঠিক আছে? হ্যাঁ, নিউক্লিয়াস সুগঠিত নয়। তাইলে আমরা জানি নর্মালি যে তোমার বৃত্তাকার ডিএনএটা আছে, ওইটা কই থাকার কথা? নিউক্লিয়াসের মধ্যে না? বৃত্তাকার ডিএনএ, নর্মালি ডিএনএ তো নিউক্লিয়াসের মধ্যেই থাকে নাকি, ক্রোমোজোমের মধ্যে থাকে না? তুমি বলো যে এই যে একটা নিউক্লিয়াসের মধ্যে কি এরকম দেই না আমরা? এটা কি, এটা ছিল ক্রোমোজোমের মধ্যে কি ডিএনএ থাকে না? থাকে। তাইলে তোমার নর্মালি ডিএনএটা কই থাকার কথা? নিউক্লিয়াসের মধ্যে না? আচ্ছা, তাইলে যদি এর নিউক্লিয়াস না থাকে কিন্তু এনে বৃত্তাকার ডিএনএ থাকে, তাইলে এই যে অঞ্চলটা এটা কি নিউক্লিয়াসের মতো না? এই অঞ্চলটাকে তাহলে তুমি কি বলবা? নিউক্লিওয়েড না? নিউক্লিওয়েড। তাহলে বুঝছো নিউক্লিওয়েড আসলে কি? নিউক্লিওয়েড হচ্ছে আদি কোষের মধ্যে বৃত্তাকার ডিএনএ অবস্থানকারী অঞ্চলকে নিউক্লিওয়েড বলে। এখন দাও আমরা আরেকটা জিনিস শিক্ষা ফেললাম যে আদি কোষের ডিএনএটা থাকে বৃত্তাকার, কিন্তু প্রকৃত কোষের ডিএনএটা কীরকম থাকে? ডিএনএটা তোমার হচ্ছিল এই সুতা আকৃতির থাকে, মানে এই যে সুতার মতো, কিন্তু তোমার আদি কোষে কীরকম থাকে? বৃত্তাকার। তাহলে আদি কোষের ডিএনএটা কীরকম? বৃত্তাকার, এটা মনে রাখো, ডিএনএ বৃত্তাকার। হ্যাঁ বলো। তাহলে তো আদি কোষে নিউক্লিয়াস আছে। না, আদি কোষে নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস বলতে তোমার নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওলাস নাই। তাইলে কি তুমি সেটা নিউক্লিয়াস বলতে পারবা? দেখো নিউক্লিয়াসের চারপাশে বাউন্ডারিটা এটাই নাই গিয়া। তারপর যে নিউক্লিওলাস থাকার কথা এটাও নাই, আছে শুধু কি এই যে তোমার হচ্ছিল বৃত্তাকার ডিএনএ আছে কিছু ভিতরে। তাহলে এটাকে তুমি বলতে পারবা এই যদি না থাকে? না, মানে ওইটাকে তো বলা হয় যে সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই, এটাই তো। হ্যাঁ, সুগঠিত নিউক্লিয়াস নেই। না, এটা তুমি নিউক্লিয়াস নাই বললেও তোমার কেউ কাটবে না, এটা হচ্ছিল সুগঠিত নিউক্লিয়াস নাই, বুঝছো? মানে কোনো নিউক্লিয়াসের তোমার স্পেশালিটি কি? যে আবরণ থাকবে, আবরণ না থাকলে তো কোনো কিছুই নাই, বুঝছো না? বুঝছি। আচ্ছা, তাইলে তোমার হচ্ছিল এতটুকু আমাদের এই নিউক্লিয়াস জায়গাটা ছিল। তাহলে এতটুকু তো আমাদের ক্লিয়ার নাকি? কঠিন লাগলো জিনিসটা? আচ্ছা, এখন আমি তোমার একটা অফ টপিকের কথা বলি। এটা ছিল যে আমি যখন কোর্স ফি 1500 টাকা দিলাম না, তোমার হচ্ছিল আমার কাছে আগে তো অনেকে নিয়মিত ক্লাস করতো, কিন্তু তখন তারা কি বলছে যে ভাইয়া কোর্স ফিটা তো বেশি হয়ে যায়, 2টা অধ্যায় তোমার হচ্ছিল 1500 টাকা। এখন ওরা যে অফলাইনে 2টা অধ্যায় 2 মাস পড়বে, বুঝছো? মানে 2 মাস না, আরও বেশি পড়বে। এই 2টা অধ্যায় মিনিমাম আরও 2 মাসের উপরে লাগে, ওই নিয়ে পড়বে। তারপরে তোমার হচ্ছিল আরও কি ওই নিয়ে না পারবো টিচারে ডাইরেক্ট প্রশ্ন করতে। তুমি কি অনিক ভাইয়ের সাথে, আমি তোমার সাথে যেভাবে মানে কথা বলি, অনিক ভাই তোমার সাথে এভাবে কথা বলতে পারে, বা তুমি অনিক ভাইয়ের এভাবে প্রশ্ন করতে পারো? ওই সিচুয়েশান কি থাকে ব্যাচের মধ্যে? আসলে থাকে না। মানে বাইরে বললে ভাই উত্তর দিব, কিন্তু আসলে তো সিচুয়েশান নাই, ওটা তো দোষ দিয়ে কারো লাভ নাই, বুঝছো না? কিন্তু মানে ওরা হচ্ছিল তখন বলছে যে ভাই এত এই সেই, আমি আর কিছু বলি নাই, বুঝছো? মানে ওরা কয়েকটা দিন পরে ওরা রিয়ালাইজ করবে, যখন দেখবে তোমাদের সিলেবাস শেষ, তোমাদের জন্য ধরো আমি মেডিকেলের প্রিপারেশনের জন্য ক্লাস নিতেছি, তখন ওরা আসলে আফসোস করবে যে শুরু থেকে বাইরের কাছে পড়লে লাভ ছিল। ওরা এটা বুঝবে, সমস্যা নাই। দাও তাইলে আমাদের যে এই নিউক্লিয়াসের ভিত্তিতে যে তোমার কোষের প্রকারভেদ, এটা কি আমরা বুঝছি? এখন হচ্ছিল শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। তো শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কি? এটা হচ্ছে কয় প্রকার? 2 প্রকারই। একটা হচ্ছে দেহকোষ, আর এটা কি জনন কোষ। তাহলে তোমার দেহকোষকে বলা হয় সোমাটিক সেল এবং জনন কোষকে বলা হয় গেমেটিক সেল। আচ্ছা, তোমরা কি জানো দেহকোষটা নর্মালি মানুষের ক্ষেত্রে দেহকোষ কীরকম? ডিপ্লয়েড না? মানে কি 2n, আমাদের দেহকোষ কি সবসময় ডিপ্লয়েড, এবং জনন কোষটা কীরকম? হ্যাপ্লয়েড। ইয়েস, শুধু n। এতটুকু বুঝছি, এতটুকু জানলেই হবে, আর কিছু জানা লাগবে না। তারপরে দেখো, এখন তোমার একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে যে প্রথম প্রকৃতকোষী ও বহুকোষী জীবের নাম কি? বহুকোষী জীব
আচ্ছা, এটা তোমার নামটা মানে পড়ার আগে আরেকটা জিনিস বলি, এটা বর্তমানে নাই। এটা হচ্ছে তোমার 1200 মিলিয়ন পূর্বে শিলা থেকে এটা আবিষ্কৃত হয়েছে। এটা কি হয়েছিল তখন, মানে আগে আমাদের যে এই জায়গাটার নাম কি ছিল বলো তো? আমরা যে এখন বাংলাদেশ আছি, পাকিস্তান, ইন্ডিয়া, এটা সবটারে একসাথে কি বলতো জানো? এই সাইডটাকে বঙ্গ বলতো। কি বলতো? বঙ্গ, বুঝছো? বঙ্গ। হ্যাঁ, বঙ্গে তোমার হচ্ছিল এটা পুইরা মরছে, মানে এটা তোমার গাছটা মরছে কীভাবে, এটা পুইরা ফেলছিল গাছটাকে দানব বাইবা। তাহলে গাছটা কই মরছে? বঙ্গে মরছে। কিভাবে? পুড়ে না? বঙ্গে মরছে পুড়ে। তাহলে তুমি এটাই মনে রাখবা যে প্রথম প্রকৃতকোষী বহুকোষী জীব বঙ্গে কিভাবে মারা গেছে? পুইরা মারা গেছে। তুমি ওই নামটা জীবনেও মনে মুখস্থ করবা না, তুমি জাস্ট এতটুকু মনে রাখবা, তোমার নাম তুমি অলরেডি মুখস্থ করে ফেলছো। দেখো, নাম হচ্ছিল বঙ্গীয় মরফা। বঙ্গীয় মরফা পাবিসেন্স। দেখছো, মুখস্থ হয়ে গেছে। পুরে পাবিসেন্স, বঙ্গে বঙ্গীয়, মরসে মরফা। তো তুমি কি নামটা মুখস্থ করবা না? তুমি এমসিকিউ অপশন থেকে দাগাই দিবা, পারবা না? বুঝছি এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছিল তোমার আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে তোমার আমি কয়েকটা, তোমরা বইয়ে দেখবা একটা টেবিল আছে, ওই টেবিলটা তোমরা বই থেকে পড়বা। ওই বইটার টেবিলটা তুমি সবটাই পারবা, কেউ যেটা পারবা না ওইটা আমি তোমারে বইলা দিই। যে এনে তোমার আদি কোষ এবং প্রকৃত কোষ, আমি চাইলে তোমার লেখা দিতে পারতাম, কিন্তু এটা তোমার এই টেবিল থেকে এমসিকিউ আসে, কিন্তু তোমার সিকিউ আদি কোষে প্রকৃত কোষের পার্থক্য কখনোই আসে না। এই জন্য আমি তোমার লেখা দিতেছি না, তুমি জাস্ট যেইগুলো এমসিকিউ বেশি বেশি আসে এবং তুমি ভুল করবা বেশি বেশি, ওইগুলো আমি তোমার এনে লেখা দিতেছি। এনে এক হচ্ছে সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন যে জিনিসটা আমরা এই তোমার হচ্ছে এই প্রথম অধ্যায়ের প্রথম পার্টের শেষের দিকে পড়বো। এটা দুইটা পার্টে বিভক্ত অধ্যায়টা। প্রথম পার্টটা শেষ হবে 4 ক্লাসে, পরের পার্টটা 3 ক্লাসে। ঠিক আছে, তাহলে প্রথম পার্টের শেষের দিকে আমরা সাইটোস্কেলিটন পড়বো। এটা হচ্ছিল আদি কোষে থাকে না কিন্তু প্রকৃত কোষে থাকে। তারপরে হচ্ছে তোমার আরএনএ পলিমারেজ। এইটা হচ্ছে তুমি শেষের দিকে যে শেষের পার্টটা এনে গিয়ে তুমি খুব ভালোভাবে পড়বা। আরএনএ পলিমারেজ আমাদের কি কাজে লাগে আর কি। এটা হচ্ছিল আদি কোষে এক প্রকার, যদি এখন আমি তোমাকে বোঝাইতেছি না, এটা এক প্রকার তুমি মুখস্থই করতেছো, সরি টু সে দ্যাট, কারণ হচ্ছিল এখন মুখস্থ করাইলে তুমি বুঝবা না, কারণ এটা অনেক বড় টপিক। তারপর আরএনএ পলিমারেজ, আর হচ্ছিল অপেরন। এই অপেরণও তোমার পড়বা। অপেরণ হচ্ছে একটা মডেল, বুঝছো? এটা হচ্ছে আদি কোষে থাকে, প্রকৃত কোষে থাকে না। আদি কোষের বৈশিষ্ট্য প্রকাশের যেই মডেলটা আছে বা একক আছে, ওই মডেলটাকে বলা হয় অপেরণ মডেল, এককটাকে বলে অপেরণ। তাহলে অপেরণ থাকবে কার? আদি কোষ নাকি প্রকৃত কোষ? বলো। অপেরণের আগে আছে সরয়ু, তারপরে আছে সরাইয়া। এই সরাইয়াতে আদি কোষে থাকে আর প্রকৃত কোষে থাকে না। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার জিনের গঠন। এখন জিনের গঠন যেটা তোমার, তুমি বলো এই মানুষের মধ্যে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট হয়। এই অনেকের দেখছো না খুব মানে ফিসফিসায়, মানে অত বেশি কথা বলে না এমন, ওইগুলো ছিল তোমার কি বলে ইন্ট্রোভার্ট। আর যারা নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে ওরা কি? এক্সট্রোভার্ট। ধরো তুমি আমাকে প্রশ্ন করতে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো বা তুমি আমাকে প্রশ্ন করতে খুব লজ্জা পাইতেছো, তাইলে তুমি এনে কি একজন ইন্ট্রোভার্ট। আবার দেখো আরেকজন আমাকে মানে ফ্লুয়েন্টলি কথা বলতেছে, প্রশ্ন করতেছে, তাহলে সে কি? এক্সট্রোভার্ট। আমি যদি ইন্ট্রোভার্ট হইতাম, আমি তোমার চান্স পাওয়ার পরের দিনে টিউশন করাইতে পারতাম না, যদি তোমার এক্সট্রোভার্ট হওয়ার কারণেই পড়াইতে পারছি। বুঝছো কথাটা? তাইলে তোমার এই মানুষের মধ্যে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট হয়, কিন্তু আদি কোষ যেইগুলো আছে ওইগুলাতে কি ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট হবে না। তাইলে জিনের গঠনে আদি কোষে ইন্ট্রন্স এবং এক্সন্স উভয়ই থাকে প্রকৃত কোষে, কিন্তু আদি কোষে তোমার ইন্ট্রোভার্ট থাকে না, সবাই কি থাকে? এক্সট্রোভার্ট, সবাই নিজেকে প্রকাশ করতে পারে। তাইলে তোমার আদি কোষে কি থাকে না? ইন্ট্রোভার্ট থাকে না। ইন্ট্রোভার্টতে আমি বুঝাইছি ইন্ট্রন্স। এখন কথা হচ্ছিল ভাই আপনি তো বুঝাই দিলেন, কিন্তু ইন্ট্রন্স জিনিসটা তো বুঝাইলেন না। এই ইন্ট্রন্স, তারপর হচ্ছে তোমার এক্সট্রন্স, এগুলা তোমার শেষে দিক দিয়ে পড়বা, প্যারা নাই। তাহলে ইন্ট্রন্স কি? এদের নাই, এদের শুধু কি আছে? ইন্ট্রন্স আর হচ্ছিল এক্সট্রন। তাহলে ওদের শুধু কি আছে? এক্সট্রন আছে, ইন্ট্রন নাই। আর ওদের কি? ইন্ট্রন্স আছে, মানে দুইটাই আছে। বুঝাইতে পারছি জিনিসটা তোমার কাছে? এখন মানে কীরকম লাগতেছে যে এটা ভাই তো বুঝাইলো না, ডাইরেক্ট আমাদের মুখস্থ করতে দিয়ে দিল, কিন্তু এগুলা তোমাদের সামনে আমি মুখস্থ করাবো। এখন তোমার মুখস্থ করার দরকার নেই, এখন জাস্ট যাই না রাখো, পরে গিয়ে জিনিসটা বুঝবা। ঠিক আছে, এতটুকু? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা,
এই আদি কোষের উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষে যে চিত্রটা আছে এটা তুমি একবার প্র্যাকটিস করবা। এটা অনেক সময় তোমার পরীক্ষায় খ অথবা গতে আসতে পারে, বুঝছো? এই চিত্রটা প্র্যাকটিস করো, চিত্রটা তোমরা পারবাই, আমার এটা দেখানোর দরকার নাই। আদি কোষের চিত্রটা তোমরা পারবা, কারণ হ্যাঁ বলো। চিত্র সুন্দর না হলে কি মার্ক কমাই দিব? না, আমি তোমারে বলি আমার চিত্র কি এত ভালো হয় আমি তোমাদের আঁকি দেখো না। আমার মোটিভ কি ছিল? আমার মোটিভ ছিল আমি যদি শুধু লেখা দেই আমাকে তারা ধরো 2 দিত, কথার কথা ধরো 4 প্রশ্নের মধ্যে 2 দিত শুধু লেখা দিলে। তারপর আমি যদি চিত্র আঁকি যদি মোটামুটি সেই পাশে, তারা তো আমাকে 3 দিতেছে না। যদি স্যারে তোমার এরকম হয় যে স্যারে লেখা আর তোমার চিত্র, তোমার মেইন উদ্দেশ্য থাকবো তোমার শেপটা যাতে ঠিক থাকে, কি থাকে শেপ, যাতে তুমি দেখা এটাকে গরুকে গরুই মনে হয়, গরুকে ভাল্লুক না মনে হয়। যার যা দেখা বোঝা যায় যে এটা গরু, তাইলেই হবে, আর কিছু লাগবে না, যার শেপ থাকলেই হবে। আমি সবসময় চেষ্টা করতাম যে মোটামুটি শেপটা আমি আনতে পারছি কিনা। চিত্র সুন্দর হোক বা খারাপ হোক কোনো ম্যাটার না, তুমি যার শেপটা আনবা সবসময় চেষ্টা করবা চিত্র দেওয়ার জন্য। তোমার আস্তে আস্তে তোমার খারাপ হইতে হইতে দেখবা শেষ পর্যন্ত গিয়ে তুমি ভালো চিত্র আঁকতেছো, বুঝছো? এবং চিত্র বেশি সুন্দর আঁকতে গিয়া সময় খায়া তারপরে তুমি আন্স করলা পরীক্ষার হলে 5টা প্রশ্নের বদলে 4টা, তাইলে তোমার কোনো লাভই নাই, আমও যাবো চুলাও যাইব, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার আদি কোষে যে চিত্রটা আছে ওইটা তোমরা চিত্রটা একটু প্র্যাকটিস করো বাসায়। এটা অনেক সময় আসে, সব সময় আসে না, মাঝে মধ্যে। আদি কোষের একটা তোমার বৈশিষ্ট্য বলো তো, যেটা ছিল প্রাণী কোষের নাই। কোষ প্রাচীর থাকে। ইয়েস, কোষ প্রাচীর, এটা ছিল অনন্য বৈশিষ্ট্য। আর ছিল প্রাণী কোষের একটা অনন্য বৈশিষ্ট্য বলো তো, যেটা উদ্ভিদ কোষের নাই। সেন্ট্রিয়াল থাকে। সেন্ট্রিয়াল, ইয়েস, এই দুইটা ছিল অনন্য বৈশিষ্ট্য। আচ্ছা, এখন হচ্ছিল আমরা একটা জিনিস দেখবো, একটা টার্ম স্টেম সেল। তোমরা ভাবতে পারো যে স্টেম সেল জিনিসটা আসলে কি। দেখো, স্টেম সেল জিনিসটা আসলে কি হচ্ছে। স্টেম সেল জিনিসটা হচ্ছে তোমার মানে আমি বলি তোমার আগে, এখন তো স্টেম সেলের জিনিস আগে তোমার মানে বিজ্ঞানীরা চিন্তা করছিল কি, ধরো তোমার আমাদের যে কোষগুলো আছে ওইগুলাকে কোনোভাবে যদি তোমার মানে ধরো তোমার বডিতে আছে, ধরো কিডনিতে কোষ আছে, ওই কিডনির কোষটা নিয়ে যদি তোমার হচ্ছে ওইটাকে ট্রান্সপ্লান্ট করে আরেকটা কিডনি বানানো যায়। মানে ওরা এই জিনিসটা চিন্তা করছে, বুঝছো? মানে ওরা এরকম চিন্তা করছে যে এরকম আসলে কি হইতে পারে, এরকম কি আদৌ সম্ভব কিনা। তুমি বলো শুক্রাণু ডিম্বাণু মিললা কি হয়? জাইগোট। জাইগোট। এই জাইগোট থেকে কি আমাদের ফুল বডিটা তৈরি হইতেছে না? তাইলে তোমার ওরা চিন্তা করলো এই জাইগোট যদি মানে পুরা বডি হইতে পারে, তাহলে এই জাইগোট কি থেকে যদি কোষ নিয়ে সবগুলা মানে এরকম বিভিন্ন অঙ্গ বানানো যায়, তাইলে কি কৃত্রিমভাবে অঙ্গগুলা স্থাপন করা যাবে না বডিতে? যদিও এটা সম্ভব না, তারা এটা চিন্তা করছেন তখন, মানে 19 শতকের দিকে এই জাইগোটকে স্টেম সেল বলতো, যেহেতু জাইগোট থেকে অন্যান্য জিনিস তৈরি করা তারা এটা সম্ভাবনা দেখছিল। এই জন্য তোমার 19 শতকের দিকে কি বলতো জাইগোটকে? জাইগোট ও ভ্রূণের প্রাথমিক কোষগুলাকে কি নাম দিছিল? স্টেম সেল। ঠিক আছে, এতটুকু বুঝছি। ভাইয়া গ্যাস্ট্রুলার ভ্রূণ কি সেম? গ্যাস্ট্রুলার ভ্রূণ না, আমি বলি দেখো, তোমার এই জাইগোট থেকে প্রথমে কি হয় জানো? মেরুলা। কি হয়? মেরুলা। মেরুলাটা কীরকম? মেরুলাটা ছিল নিরেট, এরকম অনেকগুলা কোষ থাকে নিরেটভাবে একটা গোলকের মতো হয়। তারপর হয় ব্লাস্টুলা, বুঝছো? ব্লাস্টুলার মধ্যে কি হয়? ব্লাস্টুলার মধ্যে কি হয় দেখো, ব্লাস্টুলার মধ্যে এরকম এক স্তরে সজ্জিত থাকে কোষগুলা। কয় স্তরে? এক স্তরে। এবং তারপর হয় গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলার মধ্যে কোষগুলা কয়েকটা স্তরে সজ্জিত হয়, কয়েকটা স্তরে, ধরো 2 স্তর অথবা 3 স্তরে সজ্জিত থাকবো। এই যে 2 স্তর বা 3 স্তর কোষগুলো আছে এইগুলা থেকে পরবর্তীতে ভ্রূণ তৈরি হইব। এই গ্যাস্ট্রুলা থেকে ভ্রূণটা তৈরি হয়, বুঝছো? তাহলে গ্যাস্ট্রুলা থেকে কি তৈরি হইব? ভ্রূণ তৈরি হয়, বুঝছো কথাটা? আচ্ছা, তোমার হচ্ছে যখন প্রাণীর প্রজনন পর্বা তখন দেখতে পাবা। তাহলে এতটুকু কি আমরা বুঝছি? ক্লিয়ার? এখন তোমার রিপেয়ার ক্ষমতা কার বেশি আর কার কম? কি বললাম? রিপেয়ার ক্ষমতা, রিপেয়ার মানে ক্ষমতা বেশি আর কম।
রিপেয়ার ক্ষমতা বেশি কার আর কম কার, তুমি কারটা মনে রাখবা। আচ্ছা, রিপেয়ার ক্ষমতা কার বেশি, এটা তোমার আগে আমি এই জিনিসটা উদাহরণ দিতাম, কিন্তু এখন উদাহরণ দেওয়াটা ঠিক হইব কিনা আমি জানি না। আচ্ছা তোমরা বলো যে মানে এই কয়েকদিন আগে একটা তোমার ভাইরাল হয়েছিল না, কি বলে একটা ডায়লগ, এই যে তোমার ছাত্রলীগের সভাপতি যে বলছিল যে ছাত্রলীগ আবার ঘুরে দাঁড়াবে, মনে আছে? ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, মনে নাই? এই তো তোমরা তো মেয়ে মানুষ, তোমরা তো খবর রাখো নাই হয়তো। এই ডায়লগটা বলছিল, তোমরা কি জানো এটা যে বলছিল? শুনছো? না। শোনো নাই? আচ্ছা থাক, তোমরা ইতিহাস থেকে দূরে আসো। আর তোমরা বলো যে মানে এই বাংলাদেশের ছাত্রদের যে সংগঠন আছে এর মধ্যে তুমি সবচেয়ে বেশি চিনো কারে? কোন সংগঠনটা চিনো বলো? এই ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির এগুলো আছে না, সবচেয়ে বেশি চিনো কোন দলটারে? আর নাম শুনছো কোনটার বেশি? এই ভয়, তোমরা কি ভয় পাইতেছো নাকি? আরে ভয় পাওয়ার কিছু না, এই ক্লাস তোমার ছিল ভাইরাল হইতো না, তোমরা বলো, সমস্যা নাই। জানলে বলতাম। আরে তোমরা কি কোনো দলের নাম শুনো নাই যে এরকম ছাত্রলীগের নাম শুনো নাই? না। এই নদী, জি ভাইয়া। তুমি কি ছাত্রলীগের নাম শুনো নাই কোনোদিন? ছাত্রলীগ তো শুনছি। তারপর মিম, তুমি ছাত্রলীগ কথাটা কোনোদিন শুনো নাই? হ্যাঁ এটা তো শুনছি, মানে আর কাউরে চিনি না। তোমার চিন্তা আমি বলছি যে ছাত্রদের মধ্যে সবচেয়ে ক্ষমতাবান কারা ছিল? ছাত্রলীগ ছিল না? ছাত্রলীগ ছিল, হ্যাঁ। হ্যাঁ, তোমার ছাত্রলীগের ইংলিশ টার্ম জানো কি? ইংলিশে কি বলে? বাংলাদেশ স্টুডেন্টস লীগ। কি বলে? ও আচ্ছা। তাহলে তোমার রিপেয়ার ক্ষমতা কার বেশি? বাংলাদেশ স্টুডেন্টস লীগের, মানে বিএসএল এর। কারণ বিএসএল মানে কি দেখো, এইগুলো আবার ভাইরাল করে না, পরে আমার দর্ব করবো যে আমি ওই দলে এখনো সাপোর্ট করি। বোন মেরু, স্কিন, আর হচ্ছিল কি লিভার। এখন যদিও এত ক্ষমতা নাই, কিন্তু এক সময় ছিল। এখন যেহেতু খারাপ সময় চলতেছে, সো রিপেয়ার ক্ষমতা বেশি হচ্ছিল তোমার বিএসএল এর, এবং রিপেয়ার ক্ষমতা কম কাদের? কম হচ্ছিল বিএইচকে। বিতে হচ্ছে তোমার ব্রেন, এইচতে হচ্ছিল হার্ট, এবং কেতে হচ্ছিল কিডনি। ঠিক আছে, মনে থাকবে এতটুকু? আচ্ছা, এখন আমরা কোষের আয়তন সম্পর্কে জানবো। কি কোষের আয়তন? আচ্ছা, সাধারণত একটা কোষের আকার কেমন হবে? একটি সাধারণ কোষের আকার। আচ্ছা ভাইয়া, এই যে কিডনি আর লিভারের মধ্যে পার্থক্য কি? আচ্ছা আমি বলি, তোমার যকৃতের নাম শুনছো? হ্যাঁ। যকৃৎ হচ্ছে তোমার লিভার। আর বৃক্ষের নাম শুনছো? বৃক্ষ? মনে হয়েছে। হ্যাঁ, বৃক্ষ হচ্ছিল কিডনি, বুঝছো? এখন বৃক্ষটা দেখতে কিরকম? বৃক্ষটা দেখতে হচ্ছিল এইরকম, দেখছো না? এইরকম থাকে না, এটা ছিল বৃক্ষ। আর লিভারটা হচ্ছিল দেখতে এইরকম, এই যে এরা ছিল লিভার, আর এরা ছিল কি কিডনি। এখন বুঝছো? মনে হয়েছে এখন? হ্যাঁ। এটা হচ্ছে যকৃৎ। তাহলে সাধারণত একটা কোষের আকার কীরকম? একটা কোষের আকার হয়ে থাকে 10 মাইক্রোমিটার, বুঝছো? আর ওজন হয়ে থাকে 1 ন্যানোগ্রাম। এই তোমরা কি মাইক্রোমিটার মানে জানো? 1 মাইক্রোমিটার মানে হচ্ছিল 10⁻10 মিটার, আর 1 ন্যানোগ্রাম মানে হচ্ছিল তোমার 10⁻9 গ্রাম, বুঝছো? যদিও তোমাদের এটা এতদিনে পড়ার কথা, ফিজিক্সে পড়াইছে কিনা আমি জানি না, সো লিখে দিছি। এখন দেখো আমরা কয়েকটা জিনিস জানবো, যে সবচেয়ে ছোট কোষের নাম কি আর বড় কোষের নাম কি? সবচেয়ে ছোট কোষ কোনটা আর হচ্ছিল বড় কোষ কোনটা? দেখো, সবচেয়ে ছোট কোষের নাম হচ্ছে তোমার মাইকোপ্লাজমা, যেটাকে বলা হয় পিপিএলও বা কি পিপিএলও। এখন পিপিএলওর ফুল ফর্মটা কি? প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে? আর তাহলে বড় কোষটা কি? বড় কোষ হচ্ছে, আমরা কি জানি এই একটা ডিমের মধ্যে কয়টা কোষ থাকে? অনেকগুলো না? হ্যাঁ, একটা। তাহলে সবচেয়ে বড় ডিম কার জানো তুমি? ইয়েস, উট পাখির ডিম। তাহলে এটাই সবচেয়ে বড় কোষ।
উট পাখির ডিমের শেপ হচ্ছে তোমার 17 × 12.5 সেন্টিমিটার করলে তোমার যে ক্ষেত্রফলটা আসে এই ছিল তার ক্ষেত্রফল। এবং এখন আমরা দেখবো ছিল এক কোষের মধ্যে সবচেয়ে বড় কোনটা, এক কোষের মধ্যে সবচেয়ে বড় কোনটা, আর ছিল বহু কোষের মধ্যে সবচেয়ে বড় কোনটা। দেখো এক কোষের মধ্যে সবচেয়ে বড় কোনটা, এক কোষী কথাটা কি দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে না, আর বহু কোষী কথাটা কি দিয়ে শুরু হয়েছে, বি দিয়ে না। তাইলে তোমার এক কোষে সবচেয়ে বড়টার নাম হচ্ছে এসিটাবুলারিয়া এবং বহু কোষীটার নাম হচ্ছিল বয়েমেরিয়া বা এটাকে বাংলায় রেমিও বলা হয়। সো মনে থাকবে এতটুকু, এই নামগুলা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা, এই মনে থাকবে এতটুকু। হ্যাঁ থাকবে না? থাকবে। আচ্ছা, তোমরা আজকে খুবই কি বলে খুবই বিষণ্ণতায় ভুগতেছো মনে হইতেছে। আদর্শ উদ্ভিদ কোষ দাও, আদর্শ উদ্ভিদ কোষ, আদর্শ উদ্ভিদ কোষকে দুই ভাগে ভাগ করা যায়, মানে দুইটা পার্টে তুমি ভাগ করবা, একটা হচ্ছিল জড় বস্তু আর একটা হচ্ছিল সজীব বস্তু। এই যে সজীব যে বস্তুগুলো আছে এইগুলাকে বলা হয় প্রোটোপ্লাজম, সজীব বস্তুটা কি, প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে কি কি থাকে, এই প্রোটোপ্লাজমের মধ্যে তোমার তিনটা জিনিস থাকে, একে হচ্ছে তোমার কোষঝিল্লি থাকে, নিউক্লিয়াস থাকে আর সাইটোপ্লাজম থাকে। নিউক্লিয়াস আর কি, সাইটোপ্লাজম। ওকে, এবং জড়বস্তু, জড়বস্তুর মধ্যে কি কি আছে দেখো, জড়বস্তুর মধ্যে একে আছে সঞ্চিত পদার্থ, সঞ্চিত পদার্থ, তারপরে আছে নিঃসৃত পদার্থ, তারপরে আছে তোমার বর্জ্য পদার্থ, বর্জ্য পদার্থ। তাহলে কী কী বললাম, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। ঠিক আছে, এটা কই থাকে, এটিগুলা আছে তোমার আদর্শ উদ্ভিদ কোষের ছিল তোমার জড়বস্তুর মধ্যে আছে তিনটা জিনিস, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। এখন নিঃসৃত পদার্থটা তুমি মনে রাখবা একটা টেকনিকের মাধ্যমে, এটা হচ্ছিল হিস প্যান, হিস প্যান। হিসতে হচ্ছিল হরমোন, পিতে হচ্ছে তোমার পিগমেন্ট মানে হচ্ছিল রঞ্জক, ইতে হচ্ছিল এনজাইম, এনতে হচ্ছিল নেকটার। এই এতটুকু ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, বাকিগুলা তোমার বর্জ্য পদার্থ আমরা শেষের দিকে গিয়ে পড়বো, ওইগুলো এখন পড়া লাগবে না। আর সঞ্চিত পদার্থের মধ্যে কী কী আছে, এর মধ্যে তোমার আছে কার্বোহাইড্রেট, তারপর আছে তোমার এগুলো প্রোটিন আর লিপিড, এই তিনটাই সঞ্চিত করে রাখতে পারে উদ্ভিদ কোষ। আচ্ছা, এতটুকু আমাদের ছিল জানার। এখন আমরা তোমার কিছু জিনিস আগে একটু জানা নেই, যে তোমার এই উদ্ভিদ কোষের মধ্যে ঝিল্লিবিহীন অঙ্গাণু কী আছে, এক ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু কী আছে, আর বহু ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু কোনগুলো আছে। এইগুলা তোমার এমসিকিউ আসিয়া তোমাকে খুব পেনিক দিবে। তুমি যদি এইগুলো আলাদা আলাদাভাবে পড়ো, ধরো তোমাকে আমি এখন রাইবোজোম এভাবে পড়াইলাম, প্রত্যেকটার মধ্যে লিখলাম এটার ঝিল্লি আছে এটা ঝিল্লি নাই, তুমি এভাবে আলাদা আলাদা মনে রাখতে পারবা না। সো তোমার এটাকে একসাথে মনে রাখা লাগবে। এটা কীভাবে মনে রাখবা দেখো, ঝিল্লিবিহীন কী কী আছে, ঝিল্লিবিহীন দেখো, ঝিল্লিবিহীনটা তুমি মনে রাখবা মামারাই সেরা দ্বারা, কী দ্বারা, মামারাই সেরা। ঠিক আছে, মামারাই সেরা মানে তোমার কি, মাতে হচ্ছিল মাইক্রোটিউবিউল, তাহলে মাইক্রোটিউবিউলের কি ঝিল্লি আছে বলো, এই মাইক্রোটিউবিউলের কি ঝিল্লি আছে? না। না। মাইক্রো ফিলামেন্টের আছে? না। না। তারপর রাতে হচ্ছিল রাইবোজোম, রাইবোজোমের আছে? না। তারপর ইতে হচ্ছিল ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আছে? নাই। নাই। তারপর এই সেতে হচ্ছিল সেন্ট্রিওল, ঠিক আছে, আর রাতে শেষের রাতে রাইবোজোমেই। তো সো আমাদের এইটুকু ছিল। আর আবার সাথে মনে রাখতে পারো সাইটোস্কেলিটন, এটারও নাই। এই সাইটোস্কেলিটন মানে কি জানো, এই যে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটারে একসাথে সাইটোস্কেলিটন বলে। এই যে আমরা আগে দেখছিলাম না, সাইটোস্কেলিটন একটা আছে একটা নাই, এই হচ্ছে তোমার ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলা। মনে থাকবে? এখন হচ্ছে এক ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু কোনগুলো আছে? পাগলের ভালো কোষ,
আচ্ছা, তোমাদের সাথে যারা তোমাদের ফ্রেন্ডরা আছে, যদি কেউ মানে বায়োলজি পড়তে চায় তার সাথে শেয়ার করো, বুঝছো, আমাদের এটা সম্পর্কে। যেহেতু স্টুডেন্ট খুবই কম, তোমরা এই নিয়ে কয়জন আছো? 4 জন মাত্র, বুঝছো। আমার আরও যদি তোমার 3-4 জন না হয়, আসলে আমার জন্য বিষয়টা একটু কষ্টকর হয় কন্টিনিউ করা, বুঝছো না। তোমরা একটু শেয়ার করো তোমাদের যারা ফ্রেন্ডরা আছে, রিভিউ দিও যে আসলে ক্লাসগুলো কেমন হয়। যেহেতু আমি নতুন, আমার ক্লাস সম্পর্কে সবাই জানবে না, এটাই স্বাভাবিক। আমি কেমন পড়াই এটাও জানবে না। আমি ফার্স্ট টাইম ফ্রি ক্লাস নিছি, এর আগে আমি ফ্রি ক্লাস নিই নাই, সব পেইড পড়াইতাম। আমার হলো তোমার 25 স্টুডেন্ট আছে, আমি 25-এর কোনো পাবলিসিটিও করি নাই, ফ্রি ক্লাসও নিই নাই, এমনি স্টুডেন্ট পাইছি। কারণ তখন আমি ময়মনসিং অফলাইনে ওদের পড়াইতাম। এখন যেহেতু তোমার 26-এর জন্য আমি প্রথম শুরু করছি অনলাইনে, সেহেতু প্রথমবার তো তোমার, সো আমার রিভিউ বা আমার পোস্টার বা আমার ভিডিও যাই বলো সব হচ্ছে তোমরা শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের সাথে। যদি কেউ এরকম পড়তে চায় ওদের সাথে বললো, ঠিক আছে, যাতে আমাদের কাছে পড়ে। সো তুমি জিনিসটা চিন্তা করবা কি, তোমার আশেপাশে বা তোমার রুমমেট যারা আছে, তুমি যাদের সাথে থাকো, তাদের মধ্যে যদি তোমার পড়ালেখাটা বা প্রাইভেটগুলো সেম হয়, তাহলে কম্পিটিটিভ মুডটা আসে। ধরো তুমি একটা পড়া শিক্ষা, তারে জিজ্ঞাসা করতে পারবা যে তুই আমার এটা বল, আমি তোরে প্রশ্ন করি, এভাবে প্রশ্ন করবা। তাহলে আসলে এই গ্রুপ স্টাডিরও দরকার আছে। এরকম না যে তুমি তারে বললা সে আগায় গেল তুমি পিছিয়ে গেলা, এরকম না। মানে মেইনলি হচ্ছে তোমার কমিউনিকেট করে পড়ার চেষ্টা করবা। তুমি যত বলবা তত বেশি শিখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার এক্স ঝিল্লি বিশিষ্ট কোষ কোনগুলো আছে? পাগলের ভালো কোষ, পাগলের পাতে মনে রাখবা পার অক্সিজোম, ঠিক আছে। আসলে আরেকটা কথা কি, আমার ধরো এডমিশনের যে ব্যাচগুলো আছে না, ধরো 24-এর তো এখন এডমিশনের ব্যাচ নিলে একটা ব্যাচে মিনিমাম তোমার 20 দেয়, বুঝছো, ওই রকম নেওয়া যায়। আসলে আমি তো টাইম তোমাদেরকে দিয়ে দিছি, সো এডমিশনে আমি ব্যাচ নিতে পারতেছি না। একটা বলছিলাম নিব, এখন আমার কলেজ খুললেই পরীক্ষার ডেট দিয়ে দিছে, এখন এটাও নিতে পারবো না। সো খুবই টাফ, যেহেতু তোমাদের দিয়ে দিছি আমি ক্যান্সেল করতে পারবো না, তোমাদের শেষ পর্যন্ত আমাকে করাইতে হবে। হ্যাঁ, করে সব গ্রুপ ওরা হচ্ছে গ্রুপ কইরা কইরা তারপরে প্রাইভেট নিছে বাসায়। আচ্ছা, বাসায় নিক, তোমার সমস্যা নাই। তুমি তাদেরকে কোর্স সম্পর্কে বলবা। আসলে বাসায় নিলেও ওইগুলো কেমন পড়ায় আমি জানি। ওরা মেইন বইয়ের, বুঝছো, মানে পিডিএফ তোমার মেইন বই দাগাবে এভাবে পড়াবে। আসলে তোমার এইভাবে কোনো কিছু এইভাবে তোমার সিকিউ টাইপগুলো লেখা দিয়া, এমসিকিউগুলো এইভাবে বুঝাই দিয়া কেউ পড়াবে না, বুঝছো। তুমি ওদেরকে আমাদের ফ্রি ক্লাসগুলো করতে বলো, তাইলেই বুঝবে। আমি বলছি, তারপরে উল্টা আমারে আরো টাইম নেয়, তারপরে বলছি যে থাক ভাই, লাগবে না। সমস্যা নাই, ও তোমার রিয়ালাইজেশন আসবো যখন দেখবা না ফেল করছে কলেজের পরীক্ষায়, তখন বুঝবো, বুঝছো। সো আমি বলি তোমরা মানে এরকম ভালো করার কি, তোমরা যদি কলেজের পরীক্ষায় টপ করো তখন জিজ্ঞাসা করো যে বায়োলজি কার কাছে পড়ছো। সো তোমাদের কাছে রিকোয়েস্ট যে অন্তত বায়োলজি তোমরা টপ করো, ঠিক আছে। দেখো, গ্লাইঅক্সিজম ভালোতে বেসিকল, আর লতে লাইসোজোম, আর কোষতে কোষগহ্বর। তাহলে কয়টা হইলো? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এই 5টা কয় স্তর বিশিষ্ট ঝিল্লি? 1 স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা গঠিত। লিখে দিছি 1 ঝিল্লি। এখন আমরা শুরু করব কোষ প্রাচীর। দেখো, এই কোষ প্রাচীর আবিষ্কার করছেন কে? কোষ প্রাচীর আবিষ্কার করছে মানে রবার্ট হুক। কোষ প্রাচীরকে আবিষ্কার করছেন রবার্ট হুক। আচ্ছা, তোমার এখন কোষ প্রাচীরে তোমার পরীক্ষায় 2টা প্রশ্ন আসতে পারে, ভৌত গঠন, রাসায়নিক গঠন এবং কাজ। কয়টা প্রশ্ন? ভৌত গঠন, রাসায়নিক গঠন, আর কি কাজ। এই 3টা প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে। সো এই 3টা প্রশ্ন তোমার এখন আমি তোমাকে পড়াবো কোষ প্রাচীর সম্পর্কে। দেখো, ফার্স্ট অফ অল কোষ প্রাচীরে তোমার গঠনের প্রধান উপাদান কি? প্রধান উপাদান সেলুলোজ। কোষ প্রাচীর গঠিত হয় প্রধান উপাদান কি? সেলুলোজ। আচ্ছা, এখন আমরা ভৌত গঠন শুরু করি। কি ভৌত গঠন? দেখো, ভৌত গঠনটা আসলে কীরকম। কোষ প্রাচীরে সর্বপ্রথম তোমার থাকে মাঝখানে এরকম একটা টান দিবা, যেটা আর একটু মোটা হয়। সো টানটাকে মোটা করার জন্য আমি কলমটাকে একটু মোটা করে নিই, আর একটু মোটা লাগবে। এটা তোমার মেইনলি প্রথমে এরকম একটা জিনিস গঠিত হয়, যেটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় তোমার মধ্যপর্দা। কি বলে? মধ্যপর্দা। তাহলে প্রথমে কি গঠিত হবে? মধ্যপর্দা। এখন মধ্যপর্দাটা তুমি মনে রাখবা সাইফের গল্প দ্বারা। সাইফের গল্প
তোমার বাংলাদেশ ক্রিকেটে একজন অলরাউন্ডার ছিল আগে সাইফুদ্দিন, তার থেকে আমি এটা বানাইছিলাম সাইফের গল্প। তাহলে সাইফের গল্প মানে কি, সাইটোপ্লাজম, সাইতে হচ্ছিল কি সাইতে হচ্ছিল সাইটোপ্লাজম, আর ফেতে হচ্ছিল ফ্র্যাগমোপ্লাস্ট। তাহলে সাইটোপ্লাজম থেকে কি আসে, ফ্র্যাগমোপ্লাস্ট, এবং গতে হচ্ছিল গোলগি বডি, এবং পতে হচ্ছিল পেকটিন। তাহলে গোলগি বডি থেকে আসে কি পেকটিন, এবং সাইটোপ্লাজম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট, এবং এই ফ্র্যাগমোপ্লাস্ট ও পেকটিন মিলে কি গঠিত হয়, মধ্যপর্দা গঠিত হয়। মনে থাকবে, বুঝছি? তারপর এই মধ্যপর্দার উপরে গঠিত হয় তোমার প্রাথমিক প্রাচীর। কি গঠিত হয়, প্রাথমিক প্রাচীর। দেখো প্রাথমিক প্রাচীরটা আসলে কীরকম, এরকম একটা প্রাচীর গঠিত হয়, যদিও একটা মোটা একটা চিকন হয়েছে। এর ভিতরে এরকম ডট ডট দিয়ে দিবা, এটাকে কি আমরা কি বলি, প্রাথমিক প্রাচীর। তাহলে তোমার মধ্যপর্দার উপরে যেই স্তরটা গঠিত হয় এটাকে কি বলে, হ্যাঁ বলো কি বলে? ইয়েস, প্রাথমিক প্রাচীর। দেখো এই তোমাদের যে অনেক ভাই পড়াইছে, এটা কি এরকম টেকনিক দিয়ে পড়াইছিল না ডাইরেক্ট বাইরে স্লাইড দিয়ে দিছে যে দেখে লেখো? না, বুঝাই দিছিল, এভাবে পড়াইছে না। এটা তোমার হচ্ছিল মানে নর্মালি হচ্ছিল বায়োলজি যারা পড়ায় স্টুডেন্টও খুব স্যাটিসফাইড থাকে যে বায়া খুব বোঝায়, কিন্তু পরীক্ষার আসলে মানে পরীক্ষার হলে ওই বোঝানোর থেকে মনে রাখাটা বেশি টাফ। কারণ বায়োলজি তুমি মানে মনে রাখাটা খুব কঠিন, এটা ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয়, তুমি কীভাবে মনে রাখতে পারতেছো। এই জিনিসটা আমি খুব সাফার করছি, এই জন্য আমি জিনিসগুলোকে এইরকমভাবে সহজ করার চেষ্টা করছিলাম। আমার তুমি জানো যে আমার সবচেয়ে বেশি মানে বোরিং সাবজেক্ট আমার কোনটা লাগতো, এই বায়োলজি। কিন্তু এই বায়োলজি এখন আমি বায়োলজি পড়াই, 9-10 বায়োলজি আমি দেখতেই পারতাম না, আমার শুনলেই রাগ উঠতো, এটা একটা সাবজেক্ট হইলো নাকি, মানে এরকম একটা অবস্থা আছে। আমি ম্যাথ পড়াইতাম 9-10, এখন হচ্ছিল তোমার বায়োলজি পড়াইতেছি। দেখো প্রাথমিক প্রাচীর মানে বেস্ট পড়া, হ্যাঁ অনেক ভালো পড়ান। আচ্ছা আচ্ছা, মাত্র শিখতেছি, আশা করি তোমার আর একটু এক্সপিরিয়েন্স হলে আর একটু ভালো হবে। আচ্ছা, তাহলে তোমার প্রাথমিক প্রাচীরটা তুমি কীভাবে মনে রাখবা, পাগলের হাসি। কিভাবে, পাগলের হাসি। এই পাতে হচ্ছে প্রাথমিক প্রাচীর, এই শীতে হচ্ছিল সেলুলোজ, হাতে হচ্ছিল হেমিসেলুলোজ, তারপর হচ্ছিল এই গলতে হচ্ছিল গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, তাহলে প্রাথমিক প্রাচীরটা গঠিত হয় কী কী দ্বারা, গ্লাইকোপ্রোটিন, হেমিসেলুলোজ এবং সেলুলোজ দ্বারা কী গঠিত হয়, এই প্রাথমিক প্রাচীরটা গঠিত হয়, যেটা তোমার হচ্ছিল 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। ক্লিয়ার এতটুকু? এখন এই প্রাথমিক প্রাচীরের উপরে আরেকটা স্তর সৃষ্টি হয়, যেটাকে বলা হয় তোমার সেকেন্ডারি প্রাচীর। কি বলা হয়, সেকেন্ডারি প্রাচীর। তোমরা কি জানো এই যে সেকেন্ডারি প্রাচীর, এটা তৈরি হওয়াটা অনেক টাফ। তৈরি হওয়াটা কীরকম, তৈরি হওয়া টাফ। আচ্ছা, এটা মনে রাখবা, এটা হচ্ছিল সিএল মানে কি, সিতে হচ্ছিল সেলুলোজ আর এলতে হচ্ছে লিগনিন। তাহলে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় কি দ্বারা, সেলুলোজ এবং লিগনিন দ্বারা, এবং এটা তৈরি হওয়া কি টাফ। তাহলে এই টাতে হচ্ছে তোমার ট্রাকিড, আর ফতে হচ্ছিল ফাইবার। তাইলে তোমার এই তোমার সেকেন্ডারি প্রাচীর কই দেখা যায়, বলো? ট্রাকিড এবং ফাইবারের তৈরি হয়, ঠিক আছে? মানে সব জায়গায় থাকে না, কিছু কিছু কোষে থাকে, যেমন হচ্ছিল কি ট্রাকিড এবং ফাইবার। এবং এই সেকেন্ডারি প্রাচীর হচ্ছিল 5 থেকে 10 মাইক্রোমিটার, এটা হচ্ছিল 3 স্তরী। আর তোমার হচ্ছিল প্রাইমারি প্রাচীর ছিল কি 1 স্তরী, 1 থেকে 3 মাইক্রোমিটার। ওকে, এতটুকু বুঝছি। এখন কথা ছিল তৈরি হয় কইনে, ট্রাকিড এবং ফাইবারে। তাহলে তৈরি হয় না কইনে, ওইটাও জানা লাগবে না, কইনে ট্রাকিড এবং ফাইবারে। তাহলে তৈরি হয় না কই, ওইটাও তো জানা লাগবে। তৈরি হয় না কইনে, তৈরি হয় না, এক হচ্ছে তোমার ভাজক টিস্যু, আর হচ্ছে যেগুলা অধিক মাত্রায় বিপাকীয় কোষ, মানে যে বেশি বেশি তোমার হচ্ছিল কি বিপাক ঘটে, অধিক মাত্রায় বিপাকীয় কোষে হয় না, বাজক টিস্যু না, বাজক কোষ।
তাহলে তৈরি হয় না কোষের সেকেন্ডারি প্রাচীর, বাহ্যক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় কোষ। ঠিক আছে, এই এতটুকু বুঝছি। এবং বুঝছি। তোমার এটা কি কঠিন লাগলো? আমরা কিন্তু খুব সহজভাবে পড়ছি। এখন দাও সেকেন্ডারি প্রাচীরটা আগে আঁকি। সেকেন্ডারি প্রাচীরটা কি করবা, এটার উপরে 3টা স্তর আঁকবা, এরকমভাবে দিবা 1 2 3টা স্তর, এরকমভাবে দিবা 1 2 3টা স্তর দিয়া একটা টান 2টা টান। তুমি একটু সুন্দরভাবে টানগুলো দিও, আমার তো তেরা বেকা মাম্মি হয়েছে, কুরকুরে তেরা বেকা মাম্মি। দেখো ঠিক আছে, চিত্র কঠিন লাগলো? চিত্র খুব সহজ না? আচ্ছা, তাইলে তোমার এই হচ্ছিল সেকেন্ডারি প্রাচীর, এবং বিরল ক্ষেত্রে এই সেকেন্ডারি প্রাচীরের উপর টারশিয়ারি প্রাচীর গঠিত হইতে পারে। এটা খুবই বিরল ঘটনাগুলি চলে, টারশিয়ারি প্রাচীর গঠিত হয়। আচ্ছা, এখন আরেকটা জিনিস জানা লাগবো, এটা ছিল কূপ এলাকা। এখন কথা হচ্ছিল কূপ এলাকাকে বলা হয় পিট ফিল্ড। কূপ এলাকা কোনটা? দেখো এই দেখো মাঝখানে যে ছিদ্রগুলা সৃষ্টি হয়েছে দেখছো, এই যে দেখো ছিদ্রগুলা, এইগুলারে বলা হয় কি কূপ। এগুলারে কি বলে? কূপ বা পিট। ঠিক আছে, এগুলারে কি বলে? এগুলো দেখো কূপের মতন অনেকটা, এই জন্য এটাকে কি বলা হয়? পিট বা কূপ বলে। এখন দেখো এই সাইডে কূপ কয়টা বা পিট কয়টা? এই দেখো একটা, এই দেখো একটা, কয়টা? 2টা না? যেহেতু 2টা একসাথে থাকে এই জন্য এগুলাকে বলা হয় পিট পেয়ার, মানে কি তোমার কূপের জোড়া। এবং দেখো এনে দেখো এই মাঝখানে শুধু কি আছে? শুধু একটা তোমার হচ্ছিল এই জায়গাটাতে মধ্যপর্দা আছে, এই জায়গায় এই মধ্যপর্দাটাকে বলা হয় পিট মেমব্রেন। পিট মেমব্রেন, যেহেতু তোমার কি আছে এনে পিট, শুধুমাত্র তোমার হচ্ছিল এই যে পিটের যে জায়গাটা বা কূপ এলাকার মধ্যে যেই মধ্যপর্দাটা, ওইটাকে বলা হয় পিট মেমব্রেন। পিট মেমব্রেনের মধ্যে তোমার প্রাথমিক প্রাচীরও থাকে না, সেকেন্ডারি প্রাচীরও থাকে না। এতটুকু কি আমরা বুঝছি না বুঝছি না? বলো। বুঝছি। বুঝছি, এই জায়গাটাই এখন লিখবো। তাহলে তোমার কি জিনিসটা কঠিন লাগলো? দেখো তুমি প্রথমে বলবা যে মধ্যপর্দা তৈরি হয় কিভাবে? সাইফের গল্প দ্বারা। সাইটোপ্লাজম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট, গল্প থেকে হচ্ছিল গলগি বডি থেকে পেকটিন। এই ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন মিলে তৈরি হয় কি? মধ্যপর্দা। তারপর ছিল প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর মানে কি? পাগলের হাসি। শীতে হচ্ছে সেলুলোজ, হাতে হেমিসেলুলোজ, আর গলতে হচ্ছিল গ্লাইকোপ্রোটিন। তারপর সেকেন্ডারি প্রাচীর ছিল সিএল, সেলুলোজ এবং লিগনিন। ক্লিয়ার এতটুকু? এখন কূপ এলাকা সম্পর্কে আমরা এগুলো লিখে দিই, যেটা না লিখলেই না হয়। পিটফিল্ড, পিটফিল্ডের মধ্যে দেখবা সরু গর্তগুলা যে দেখা যায়, প্রাথমিক প্রাচীর তৈরি হয় না। লিখবা যে তোমার মধ্যপর্দার মাঝে, মধ্যপর্দায় মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর তৈরি হয় না। প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হয় যে গর্ত তৈরি হয়, সৃষ্টি না হয় যে নলাকার গর্ত দেখা যায়, তাকে কি বলে? তাকে বলা হয় পিট বা কূপ। আর হচ্ছিল তোমার পিটে অবস্থিত, কূপে অবস্থিত মধ্যপর্দাকে, কূপে অবস্থিত মধ্যপর্দাকে কি বলে? তোমার পিট মেমব্রেন। এবং তুমি বলবা যে তোমার হচ্ছিল কি এই পিট মেমব্রেন বলে, এবং তোমার মুখোমুখি অবস্থিত দুটি কূপকে, মুখোমুখি অবস্থিত দুটি কূপকে কি বলে? পিট পেয়ার। এই ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার। এবং এখন আমরা আরেকটা জিনিস খুব জানা আসছি, প্লাজমা ডেজমাটা কথাটা কি 9 10-এ শুনছিলা তোমরা? প্লাজমা ডেজমাটা এটা কি করে? 2টা কোষের মধ্যে তোমার সংযোগ স্থাপন করে। তাইলে এই যে তোমার হচ্ছিল আমরা যে দেখলাম কোষ প্রাচীরের মধ্যে কিছু কিছু সূক্ষ্ম ছিদ্র থাকে, যেগুলো আসলে খালি চোখে আমরা দেখতেছি না, ওই ছিদ্রগুলোকে বলে হয় কি? তোমার প্লাজমা ডেজমাটা। তাহলে দুটি, এটা আলাদা জানি রাখো, দুটি পাশাপাশি কোষের, কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ তৈরি হয়।
সাইটোপ্লাজমিক সংযোগ তৈরি হয়, যাকে প্লাজমা ডেজমাটা বলে। প্লাজমা ডেজমাটা বলে। এই ক্লিয়ার এতটুকু ভৌত গঠন? তাহলে ক্লিয়ার হলে আমি রাসায়নিক গঠন পড়াবো। এই ক্লিয়ার ভৌত গঠন? ক্লিয়ার। আচ্ছা, এখন রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন তুমি জানি রাখো যে মধ্যপদ্মার মধ্যে একটা অ্যাসিড খুব বেশি পরিমাণে থাকে, যেটাকে বলা হয় পেকটিক অ্যাসিড। কি বলে? মধ্যপদ্মায় অধিক পরিমাণে কোন অ্যাসিডটা থাকে? পেকটিক অ্যাসিড। অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড বিদ্যমান। অ্যাসিড বিদ্যমান। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝলাম। এখন তোমার পেকটিন, পেকটিনের মধ্যে আসলে কী কী থাকে? এখন আমরা কিন্তু রাসায়নিকরণ পড়া শুরু করি না, আমরা বেসিক পড়তেছি, পরে বলবো। পেকটিন জিনিসটা আসলে কি? পেকটিন জিনিসটা হচ্ছে তোমার দুইটা জিনিসের সংযোগে ঘটে। একটা ছিল ক্যালসিয়াম প্যাকটেট, আর হচ্ছিল ম্যাগনেসিয়াম প্যাকটেট। এগুলো এমসিকিউ আসে, সো আমি লিখে দিতেছি। প্যাকটেট প্লাস হচ্ছিল ম্যাগনেসিয়াম প্যাকটেট, দুইটা মিলে কি গঠিত হয়? পেকটিন গঠিত হয়। শিট। যেটা চলে গেছে সমস্যা নেই, যখন তোমাদের স্লাইড দিব তখন স্লাইডে পাবা। হ্যাঁ, তাইলে আমরা দেখলাম কি তোমার হচ্ছিল পেকটিনটা তৈরি হয় কিসের মাধ্যমে? পেকটিনটা তৈরি হয় ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট। ইয়েস। আচ্ছা, এনে তোমার নদী, তোমার যে কলেজে যে সিলেবাসটা আছে ফার্স্ট সেমিস্টারে, ওইটা আমাকে ইনবক্সে দিবা। এবং মিম, তোমার সৈয়দ নজরুল কলেজে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা আমাকে ইনবক্সে দিবা। এরপরে কোন অধ্যায়গুলো পড়াবো ওইগুলো দেখে আমি ডিসাইড করব। ঠিক আছে। এখন আরেকটা আছে তোমার ওকে ভাইয়া। আচ্ছা, হেমিসেলুলোজ। হেমিসেলুলোজে আসলে কি কি থাকে দেখো। হেমিসেলুলোজে থাকে হচ্ছে তোমার, এটা মনে রাখবা, জিমান বা জিসান আরব গেছে, আরব গেছে, জিসান আরব গেছে। জিসানতে হচ্ছিল জাইলান, আরবতে হচ্ছে তোমার অ্যাডভান্স, আর হচ্ছিল গেছেতে হচ্ছে তোমার কি বলে গ্যালাকটেন, গ্যালাকটেন। এগুলো ছিল আমাদের বেসিক। এর মধ্যে তোমার এই যে হেমিসেলুলোজ যে প্রাচীর গঠন করে, এই হেমিসেলুলোজ প্রাচীর যে গঠনটা হইতেছে, এর মধ্যে ক্রসলিঙ্ক হিসেবে কাজ করে এই জাইলান, তোমার হচ্ছিল জাইলোগ্লুকান হিসাবে। কী হিসাবে? জাইলোগ্লুকান হিসাবে কি করে? হেমিসেলুলোজে ক্রসলিঙ্ক হিসাবে কাজ করে। এই জিনিসটা মনে রাখবা। তাহলে তোমারকে জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ নামক যে হেমিসেলুলোজটা আছে, যে হেমিসেলুলোজ গঠিত হয় এগুলো দ্বারা, এবং হেমিসেলুলোজের মধ্যে একটা হেমিসেলুলোজের নাম হচ্ছিল জাইলোগ্লুকান হেমিসেলুলোজ। তাহলে জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজটা কী করে? এই কোষপ্রাচীর গঠনে ক্রসলিঙ্ক হিসেবে কাজ করে। কোষপ্রাচীর গঠনে কী হিসেবে কাজ করে? ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। এই বুঝছো এতটুকু? এতটুকু তো আসলে বোঝারও কিছু নাই মুখস্থ বলতে গেলে। আচ্ছা, এখন দেখো, এখন তোমাদের কয়েকটা প্রাইমারি কথা। রাসায়নিকরণ কিন্তু আমরা এখনও শুরু করি নাই। দেখো, এখন আরও কয়েকটা জিনিস জানো, যে তুমি কি জানো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত? তারপর হচ্ছে ছত্রাকের কোষপ্রাচীর কী দ্বারা গঠিত? ছত্রাক হচ্ছিল, দেখো, ছত্রাকের শেষের অক্ষরটার নাম কি? কাইটিন। ক, এই কতে মনে রাখবা কি? কাইটিন। শৈবাল, শৈবালের প্রথম অক্ষরটা কি? স, সতে মনে রাখবা সেলুলোজ। ঠিক আছে। আর ব্যাকটেরিয়াটা ছিল পলিস্যাকারাইড দ্বারা গঠিত। ব্যাকটেরিয়াটা তুমি কিভাবে বলা যায়? ব্যাকটেরিয়াটা তোমার, তুমি যে পড়বা সামনে, তোমার হচ্ছিল ব্যাকটেরিয়া, যখন তুমি অণুজীব অধ্যায়টা পড়বা তখন দেখবা তুমি ব্যাকটেরিয়া সম্পর্কে অনেক কিছু পড়তেছো। ওইনে যে ব্যাকটেরিয়ার যে সাধারণ একটা বৈশিষ্ট্য আছে, ওই সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে দেখবা কি তোমার ব্যাকটেরিয়া কোষপ্রাচীর, কোষঝিল্লি যা আছে এভরিথিং পড়তেছো। এই ব্যাকটেরিয়া কোষপ্রাচীরটা গঠিত হয় তোমার পেপটিডোগ্লাইকান দ্বারা। পেপটিডোগ্লাইকান। ঠিক আছে। আচ্ছা, এতটুকু।
এখন দেখো কোষ প্রাচীরের মধ্যে আসলে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এগুলো কত পার্সেন্ট থাকে? সেলুলোজ, পরে বললাম হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, তারপর ছিল পেকটিন, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। আচ্ছা দেখো সেলুলোজ, এর মধ্যে ল আছে কয়টা? 2টা। তারপর শ আছে একটা। এখন আমি লিখলাম 40, তো এর মধ্যে ল কয়টা? 2টা, শ একটা, সো সেলুলোজ হচ্ছে 40%। তারপর এনে বললাম হেমি সেলুলোজ, হেমি মানে তুমি মনে রাখবা হাফ, তাহলে সেলুলোজের হাফ কত? 20। এটা তো 40%, এটা হবে কত পার্সেন্ট? 20%। 40 লিখি না, তোমরা 80 মনে করবা। 20%, তাহলে এনে হলো 40, এটা হচ্ছিল 20। ঠিক আছে। তারপর পেকটিন, দেখো শেষে কি আছে? 3, 3তে হচ্ছিল 30। পেকটিন শেষে আছে কি? 3, 3 হচ্ছিল কত? 30%। তাহলে এখন যোগ করো, কত হলো? 40 আর 20 60, 60 আর 30 90, তাহলে গ্লাইকোপ্রোটিন 10%। তাই মনে থাকবো? আমি কিভাবে মনে রাখছি বুঝছো? এইভাবে মনে রাখবা। পারবা না? এই পারবা কিনা বললো, পারলে সামনে আগাই। তাহলে আমরা এখন পারবো। রাসায়নিক গঠন পড়ি। আচ্ছা, রাসায়নিক গঠন হচ্ছে, তোমরা কি জানো যে সেলুলোজ আসলে কি দ্বারা গঠিত? সেলুলোজ হচ্ছে বাংলাদেশ দ্বারা গঠিত। কি দ্বারা? বাংলাদেশ। এই বাংলাদেশে সংক্ষেপে কি বলে? বিডি না? এই বিডি বলতে শোনো নাই বাংলাদেশে কোনোদিন? ইয়েস। তাহলে তোমার সেলুলোজ কি দ্বারা গঠিত? বিডি দ্বারা গঠিত। দাও কিভাবে বিডি তুমি মনে রাখবা। তুমি প্রথমে লিখবা অসংখ্য 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ মিলে গঠন করে কি? সেলুলোজ, মিলে গঠন করে সেলুলোজ। তারপর এই সেলুলোজ 1 থেকে 3000 সেলুলোজ মিলে গঠন করে একটা সেলুলোজ চেইন। কি গঠন করে? সেলুলোজ চেইন। এরকম 100টা সেলুলোজ চেইন মিলে গঠিত হয় ক্রিস্টালাইন মাইসিলি, ক্রিস্টালাইন মাইসেলি। ঠিক আছে। তাহলে সেলুলোজ গঠিত হয় কয়টা? 1 থেকে 3000 সেলুলোজ নিয়ে গঠিত হয় একটা সেলুলোজ চেইন, এবং 100টা সেলুলোজ চেইন মিলে কি গঠিত হয়? একটা ক্রিস্টালাইন মাইসিলি। এখন এই যে ক্রিস্টালাইন মাইসিলি আছে, এরকম ক্রিস্টালাইন মাইসিলি 20টা মিলে গঠিত হয় একটা হচ্ছিল মাইক্রোফাইব্রিল। মাইক্রো মানে কি? ছোট, আর ম্যাক্রো মানে কি? বড়। তাহলে মাইক্রোফাইব্রিল মানে ছোট ফাইব্রিল হচ্ছিল 20টা, এবং এরকম 250টা মাইক্রোফাইব্রিল মিলে গঠন করে একটা ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রোফাইব্রিল, এই ম্যাক্রোফাইব্রিলগুলো মিলে গঠন করে তন্তু, এবং এই তন্তুটাই হচ্ছিল কি? কোষ প্রাচীর গঠন করতেছে। ঠিক আছে। এই হচ্ছে তোমার রাসায়নিক গঠন ছিল। রাসায়নিক গঠনের মধ্যে কি কি আমরা দেখলাম? অসংখ্য বিটা ডি গ্লুকোজ মিলে গঠন করে সেলুলোজ, 1 থেকে 3000 সেলুলোজ মিলে গঠন করে একটা সেলুলোজ চেইন, এরকম 100টা সেলুলোজ চেইন মিলে গঠন করে একটা ক্রিস্টালাইন মাইসিলি। এখন কথা হচ্ছিল, এই যে ক্রিস্টালাইন মাইসিলি আছে, এটাকে বলা হয় ক্ষুদ্রতম গঠন একক। তাইলে তোমার যদি পরীক্ষায় আসে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গঠন একক কোনটা? ক্রিস্টালাইন মাইসেলি। ইয়েস, এটাকে সংক্ষেপে শুধু মাইসিলিও বলে। তাহলে পারবা এটা রাসায়নিক গঠন? পারার কথা। দাও কাজ। কাজ তুমি মনে রাখবা একটা ওয়ার্ড দ্বারা, যে কোষ প্রাচীর আশাপদ, কোষ প্রাচীর আশাপদ। দেখো এমন হচ্ছিল আশাপদ মানে কি? হাতে হচ্ছিল আকার, হাতে হচ্ছিল আঘাত থেকে রক্ষা, শতে হচ্ছিল শোষণ, শতে হচ্ছিল শক্তি প্রদান, পথে হচ্ছে তোমার পরিবহন, পথে হচ্ছে তোমার পৃথক, আবার পথে হচ্ছিল প্লাজমা ডেজমাটা। দেখো এখন তুমি তোমার কাজ কি? তুমি তোমার বইটা উল্টাইবা, উল্টাইলে দেখবা এগুলো লেখা আছে
যে কি করে একটা কোষের আকার আকৃতি নিয়ন্ত্রণ করে, কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, ঠিক আছে। তারপরে ছিল কোষে বিভিন্ন তোমার রাসায়নিক পদার্থ শোষণ করে, কোষকে শক্তি প্রদান করে, দৃঢ়তা প্রদান করে, এই দতে হচ্ছে দৃঢ়তা। তারপর ছিল পথে পরিবহন, কোষে বিভিন্ন বস্তু পরিবহন নিয়ন্ত্রণ করে, কোষকে একটা কোষ থেকে অন্য কোষকে পৃথক রাখে, প্লাজমা ডেজমা নালীর মাধ্যমে পরিবহন নিয়ন্ত্রণ করে। তাহলে কাজ আসলে পারবা না? দেখো আমি কয়টা কাজ লেখা দিছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তো এই 7টা কাজ লেখা দিবা, পারতা না? আর এনে আছে একটা শোষণ 8টা, এই পারবা কাজ? ভাইয়া চলে ক্লাসের পরে এক ক্লাসে পড়াই দিলেন। এই এতটি ক্লাস কই এনে তো তোমার, আমি তো আজকে আরো পড়াবো। তোমাদেরকে বেশি লাগলো পড়াই না, কিন্তু আমি বেশি পড়াই নাই, মাত্র কোষ প্রাচীর পড়াইছি আর হচ্ছে সামনে কিছু বেসিক পড়াইছি। এনে তোমার অন্য জায়গায় তো মানে 4-5টা ক্লাস পরে পড়াইছে। এটা তো আমি কইলাম না তোমার, তুমি চিন্তা করে দেখো, তুমি সবটা নোট মিলাই দেখো যে বাইয়ের সাথে আমার নোট মিলে কিনা। যদি মিলে তারপরে আমারে বললো যে ভাই আপনি বাইরের থেকে বেশি পড়াইছেন, আমাকে যদি তুমি দেখাইতে পারো যে আমি কোনো বাইরের থেকে বা কোনো স্যারের থেকে কম পড়াইছি, তুমি আমার এসে ধরবা। আমি স্যারদের থেকে বা ভাইবেরদের থেকে খুব বেশি পড়াইছি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো। এবং তোমার এক ক্লাসে আমি যেটা পড়াইছি এটা বাইরেরা মিনিমাম 3 থেকে 4 ক্লাস নেবেই, মিনিমাম 3টা ক্লাস তো নেই। এটা 4 ক্লাসের আগে কোষ প্রাচীর পড়াই না, আমি জানি যেটা। তাহলে পারবা এতটুকু যতটুকু পড়াইছি? পারবো। পারবো। তাহলে এখন তোমার কোষ প্রাচীরের পরে যেটা আছে প্রোটোপ্লাজম, এটা কি আজকে শুরু করবো না সামনের দিন শুরু করবো বলো? সামনের দিনই শুরু করি নাকি? সমস্যা নেই, 4 ক্লাসের মধ্যে প্রথম পার্ট শেষ হবে। এই তোমার মাইট্রোকন্ড্রিয়া আছে না, এটা তোমার দেখবা আমরা 4 ক্লাসের মধ্যে শেষ করে দিছি। মাইট্রোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম মানে ক্লোরোপ্লাস্ট যেগুলো আছে, ভাই তো মাইট্রোকন্ড্রিয়া পড়াইছে, মাইট্রোকন্ড্রিয়ার পরে আছে ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, এগুলো আছে, এগুলো সহ 4 ক্লাসে শেষ হবে। ভাইয়া এই কোর্সটার পরে আর কোর্স এটা করতে না? হ্যাঁ আসবে আসবে, প্রত্যেকটা অধ্যায় আসবে তোমার, এরকম 2টা অধ্যায় গেলে পরে আরও 2টা অধ্যায় আসবে, এইভাবে চলবে। আর ওই গ্রুপ অনু কইলেন যে ফ্রি ক্লাসও করাইবেন। ও এটা এটা হচ্ছে তোমার নর্মালি ডিপেন্ড করবে আমার পরীক্ষা যাওয়ার পরে, যদি আমার ফ্রি টাইম থাকে তখন আমি ফ্রি কিছু ক্লাস দিব। ধরো যেই অধ্যায়গুলো আমি পেইড থাকবে ওইগুলো আবার ফ্রিতে নিব না, যেইগুলো ফ্রি নিব ওইগুলো তোমাদের জন্য ফ্রিই, বুঝছো? ভাইয়া দদে কি লিখছেন? কোনটা? দতে দৃঢ়তা প্রদান, দৃঢ়তা। তাহলে ভাইয়া এই পরীক্ষা যদি ফেল করেছে তাহলে সমস্যা হইব? কোন পরীক্ষা ফেল করলে? ওই যে সামনে একটা আর কি 16 তারিখ এক্সাম, তোমার কলেজে মানে সব বিষয়ে মান্থলি এক্সাম? মান্থলি ফেল করলে সমস্যা নাই, তোমার ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় ফেল করো না, চেষ্টা করো মান্থলিতে ফেল না করার। মান্থলিতে কি সিলেবাস? বায়োলজি পাস করতে না? সবটাতে ফেল করব কেরে বায়োলজি কেরে পাস করতে না কেরে? বায়োলজি কি বাকি? না, বায়োলজি তো ওই 2টা অধ্যায় রইছিল, তাহলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে। তাহলে পাস করতে না কেরে শেষেই? বাংলা পড়তে পারি না, ইংলিশ পারি না। আরে ফিজিক্স কেমিস্ট্রি স্যাররা কইছে 2 মাসে শেষ করব, আর আমরা সিলেবাসে 2 মাসে 4টা-5টা অধ্যায়। এটা তো এটা এই যে এই জিনিসটা দেখবা পোলাফান যখন না তোমার প্রাইভেট পড়ে না বায়োলজি, এই মজাটি তোমরা নিতে পারবা। দেখবা তোমাদের সিলেবাস শেষ আর ওরা দেখবা 1টা 2টা করে অধ্যায় পড়ছে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় আসছে ওরা 2টা অধ্যায় পড়ছে, দেখবা সব ফেল করতেছে, গণহারে ফেল করবো সব। আচ্ছা নদী, আমি তোমারে বলি তুমি ফিজিক্স কেমিস্ট্রি যদি পাস করতে যাও, যেই অধ্যায়টা তোমার আছে পরীক্ষায় কিন্তু তোমার প্রাইভেটে পড়ায় নাই, ওই অধ্যায়টাই নাম আমারে বললো ইনবক্সে, আমি তোমার কিছু ক্লাস দিব না অন্যান্য ভাইয়ের, ওইগুলো কইরা গেলে পাস করতে পারবা। আর যদি মনে করো যে না ওই স্যার যখন পড়াবে পড়বো, আপাতত ফেল করলে সমস্যা নাই, তাহলে করতে পারো, কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষায়। হ্যাঁ বলো। আমাকে দিয়েন কিছু ক্লাস, আগে শেষ করব। আচ্ছা ওইগুলো তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি লাগে তাহলে আমারে বললো ইনবক্সে, আমি দিব না, ওইগুলো প্যারা নাই। আচ্ছা আচ্ছা ভাইয়া। আর হচ্ছিল বায়োলজি তোমার প্যারা নাই, আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের পাস করানোর দায়িত্ব তো আমার, আমি ওই অধ্যায়গুলো শেষ করে দিব। এখন তোমরা যদি না পড়ো বাসায়, আমার সাথে সাথে পড়া না যাও, পরে দিয়ে পড়লে তো কঠিনই লাগবো, তখন আমার দোষ দিয়া তো লাভ নাই, বুঝছো না? ঠিক আছে তাহলে আমি তো এই ক্লাসটি খালি ক্লাসই করছি না তো। একবারে তোমার মাইমেন সিং আসে আমি পিটামু, তুমি দেখলে বলো এই কথাটা কেন? তুমি রেগুলার ক্লাসের পর রেগুলার ক্লাস শেষ হইলে পড়বা, এই যে জমায় রাখছো এখন দেখবা তোমার খুব কঠিন লাগতেছে। বলো কেন মেস খুঁজতে খুঁজতে আমার দিন যায়গা।
কেন এত ম্যাচ কোথা লাগে? মোটামুটি একটা দেখা উঠো, তারপরে হচ্ছে যখন বান্ধবী হবে কলেজে তখন ওদের সাথে গিয়ে উঠবা আস্তে আস্তে, সিট খালি হইলে। পাই নাই না, এনো আমি 1 মাস যাবত খালি মেসি করছি, পাই না একটা। আরে আমি থাকলে তো খুঁজে দিতে পারতাম, এটা নাই, কিছু করার নাই। কোন কলেজ? মিন্টু কলেজ। ও আচ্ছা। আচ্ছা, তাইলে তোমাদের কাছে হচ্ছে তোমরা মানে নর্মালি এই চ্যাপ্টারটা তো শেষ হবেই, তখন পরে দিয়ে আমি যেটা আনবো মানে পরে আরও 2টা চ্যাপ্টার পড়াবো, ওইটার মধ্যে তোমরা চেষ্টা করো তোমাদের ফ্রেন্ডদেরকে বলার জন্য, যদি ইনভলভ হয় তাহলে আসলে আমার জন্য ভালো হয় আর কি জিনিসটা, নাহলে আমার জন্য আসলে জিনিসটা কীরকম হয়ে যায়। তো তাও ভাইয়া কেউ যদি এখন এড হয় তারা তো ওই আমরা যেটা ক্লাস করেছি তারা তো এরকম ভাইব না নি, না, ওরা রেকর্ডেড পাবে, তোমরা যেগুলো করছো সবগুলো রেকর্ডেড আছে না, ওই রেকর্ডেড পাবে। আচ্ছা আমি আচ্ছা। কয়েকজনকে পেতে পারি। আচ্ছা, তো তুমি শেয়ার করে দেখো তাইলে ওরা কি বলে, পরে আমার জানাইও, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাইলে ভালো থাকো, পরে দেখা হবে, বা পরে আসলে ময়মনসিং আসলে দেখা হবে। আপাতত ফার্স্ট সেমিস্টারে দয়া করে কেউ ফেল করো না, আর মিম যদি ফেল করছো তোমার কিন্তু খবর আছে, তুমি আমার কলেজে, বুঝছো? ইনশাআল্লাহ পাস করব। হ্যাঁ হ্যাঁ, আমি বলি তুমি জোলজিতে ফেল করার চান্স বেশি, বুঝছো? জোলজিতে আমি তোমার হচ্ছে পরীক্ষার 7 দিন আগে বইলা দিব না তোমার কি কি আসবো, সৈয়দ নজরুলের সিলেবাস আমি মানে পরীক্ষাতে কি আসবো ওইগুলো আমি বইলা দেন, দেখবা হুবহু আসছে, তারপরে যদি ফেল করছো ফাটা মদইরা। এরকম দরকার নাই ভাই, আমি সব পড়ে যাই, আমি মানে যদি না পারি তাহলে মানে বোঝা যাবে যে না, কি গাপলা ছিল। আমি বলি, আমি তো হ্যাঁ। তোমাকে, আমি কি প্রশ্ন করছি আমি যে তোমার হুবহু সাজেশন দিব? আমি তো আমার ধারণা হ্যাঁ। থেকে দিব এই টপিকগুলো তুমি বেশি পড়া যাবা। এখন আমার তো এরকম না যে আমি জানি, আসলে আমি যে টপিকগুলো তোমারে বলবো ওইগুলো যদি আমি নদীকেও বলি ওরও মিন্টু কলেজে কমন পড়বে। আসলে সিকিউর টপিক কোনগুলো থেকে বেশি আসে এগুলো তো আমি জানি, কারণ আমি এত দিন ধরে অ্যানালাইসিস করতেছি, সো ওইগুলাই তোমারে বলবো, এরকম না যে তোমার প্রশ্ন আমি দিয়ে দিব, বুঝছো? না আচ্ছা আচ্ছা, সো মানে বেশি বেশি হার্ডওয়ার্ক করো, একটা খুব ভালো রেজাল্ট করো ফার্স্ট সেমিস্টারে, করে সবাইকে চমকপ্রদ আইনা দাও, তারপরে আমার কয়েকটা স্টুডেন্ট আসবে, তাইলে তোমার মাধ্যমে আমার স্টুডেন্টগুলো লাগবে তাইলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপরে তোমরা যখন চান্স পাবা তখন হচ্ছে আমার এই মেডিমেটিক্স প্ল্যাটফর্মটা বড় করবো, কইরা তোমাদেরকে সাথে নিয়ে আমি একটা মেডিকেল কোর্স নামাবো, ঠিক আছে? তোমরা তখন পড়াবা, ঠিক আছে? পারবা তো? কনফিডেন্স রাখো, এখন এইভাবে পড়বা যাতে পরবর্তীতে মানুষকে পড়াইতে পারো, চান্স পায়াই পরের দিন টিচার হয়ে যাইবা মেডিমেটিক্সের, পরে দিয়ে একসাথে কোর্স করাবো না, ঠিক আছে? একটা কথা বলতে চাই, আরেকটা কথা বললে দিই আবার পড়াবো। আরে সমস্যা নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাইব, সমস্যা নেই। তুমি দেখো প্রথম তোমাকে কিছু ক্লাস দিব, ধরো প্রশ্ন ব্যাংক সলভ করা, বা দেন তুমি এরকমভাবে যখন কমফোর্ট ফিল করবা তখন তুমি ক্লাসে চলে আসবা, ওইগুলো প্যারা নাই, চান্স পাও তারপরে দেখা যাবে একসাথে। আমি তো চাইলে আমার গ্রুপটা কিন্তু খুব বড়, মানে ছোট গ্রুপ না, তুলনামূলক 3000 মেম্বার, আসলে সবাই 1000-এর বেশি কেউই মেম্বার পায় নাই। তুমি যদি দেখো আমাদের ব্যাচে যারা খুলছে কয়েকজন আছে খুব সেলিব্রিটি, ওদেরটা বাদ, কারণ ওরা ফার্স্ট সেকেন্ড হয়েছে, ওদের গ্রুপে তো মেম্বার থাকবেই। যারা ফার্স্ট সেকেন্ড হয় নাই এমন ওদের গ্রুপে কিন্তু 3000 মেম্বার তেমন কারোরই নাই। সো হচ্ছে আমি চাইলে আমার সাথে আমার মানে ব্যাচের অনেকেরই নিতে পারতাম, কিন্তু আমি নেই নাই, কারণ হচ্ছে আমার ইচ্ছা যে আমি এই প্ল্যাটফর্মটা আমি এবং আমার স্টুডেন্ট যারা আমার কাছে পইরা চান্স পাবে ওদেরকে নিয়ে এটাকে বড় বানাবো, ঠিক আছে? তাহলে আমি তোমাদের নিয়ে খুবই আশাবাদী, আমাকে নিরাশ করো না, ঠিকমতো পইরা যাও, আশা করি খুব ভালো হবে সামনে। আচ্ছা, এই আরেকটা কথা বললা দেই, দেখো এনে এটা বলি না, এই যে প্লাজমা ডেজমাটাটা আছে না, এই প্লাজমা ডেজমাটাটা হচ্ছে, তোমরা এটা মনে রাখবা, অন্ত এবং বহি উদ্দীপনার পরিবাহক। তাহলে অন্ত এবং বহি উদ্দীপনার পরিবাহক কোনটা? উদ্দীপনার পরিবাহক হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস ইন পর্যন্তই থাক, পড়াশোনা করো খুব বেশি বেশি। তোমাদের এই মিম, তোমার কি শনি সোম বুধে এই টাইমে সমস্যা আছে? যদি আমি 8টায় দিই শনি সোম বুধ, না কোনো সমস্যা নাই। তাহলে আমি তোমার হচ্ছে সামনে সপ্তাহে শনি সোম বুধে নিতে পারি, তোমাদের সবার সাথে কথা বললে নিব, তারপর হচ্ছে শনি সোম বুধে দিয়ে দিব। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, থাকো তাইলে, টাটা।